সাইনকে তোরা প্রত্যেকে দেখতে পাচ্ছিস? এই মনে হয় তো করলাম না। এরকম দেখা যাচ্ছে তোদের কাছে? না না। আর সেই এটা দেখ, তোদের আমি আই থিঙ্ক তোদের মনে আছে আমি আগের দিন ফার্স্ট পর্যন্ত রেল প্রসেস পর্যন্ত পড়িয়ে দিয়ে চলে গেছিলাম। তোদের কারো মাথায় কোশ্চেন আসছে না? আচ্ছা দাদা, ডট সি ফাইল আর ডট এক্সি ফাইলের মধ্যে কি পার্থক্য? তাই এটা তোরা বলছিস যে দাদা ডট সি ফাইলটা আমি নিজে ক্রিয়েট করেছি, ওটা আমার লেখা কোড। আর ডট ইএক্সিটা কি? ডট ইএক্সিটা হচ্ছে সফটওয়্যার, যার মধ্যে কি আছে, মেশিন কোড আছে। কোশ্চেন হচ্ছে এই জায়গায়, আমি যদি কাউকে ডট সি ফাইল দিই আর কাউকে যদি ডট ইএক্সি ফাইল দিই, তাহলে কি হবে? হুম, কি হবে বলে তোদের মনে হয়? কাউকে যদি তুই ডট সি ফাইল দিস আর ডট ইএক্সি ফাইল দিস, তাহলে কি হবে বলে মনে হয়? হুম, ডট জানিস? সি দিলে সেটা উইন্ডোজে আলাদা চলবে, ম্যাকে আলাদা চলবে, বাট আমি যদি ডট ইএক্সি ফাইল দিই সেটা যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ, তো মেশিনের আলটিমেট যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা মেশিন আন্ডারস্ট্যান্ড করে পরে হুম, সে মানে ঠিক আছে। কাজ করাতে পারবে। যাকে দেবো তা সেও থোড়ি বুঝতে পারবে তাকে কি দিয়েছি, সি এর নিশ্চয়ই ফাইলটা দিয়ে সেটা দিলাম। ডট ইএক্সি তোর না বুঝতে পারবে। হ্যাঁ, তুই যখন কাউকে দিচ্ছিস ডট সি, ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে যে ডট সি ফাইল ডট ইএক্সি ফাইলের মধ্যে তোমার কাউকে দিলে কি হয়? তুই যখন কাউকে দিচ্ছিস ডট সি ফাইল, কাউকে ডট সি ফাইল দেওয়া মানে ও তোর কোডের মধ্যে এডিট করতে পারবে। কিন্তু তুই যদি কাউকে ডট ইএক্সি ফাইল দিস, তাহলে কি হবে? সে শুধুমাত্র সফটওয়্যারকে ইউজ করতে পারবে, সেটার মধ্যে কোনো রকম এডিট করতে পারবে না। কারণ ডট ইএক্সি মানে মেশিন কোড। মেশিন কোড অনলি অপারেটিং সিস্টেম বুঝতে পারে, তুই নয়। কিন্তু তুই যদি কাউকে ডট সি দিস, যদি সে প্রোগ্রামার হয়, তাহলে কি হবে? সে চেঞ্জ করতে পারবে, একই না? হুম, আর চেঞ্জ করতে পারবে না। ওটাই। ডট সি কাউকে দিলে সে এ করতে পারবে, এডিট করতে পারবে। বাট অ্যাট দ্য সেম টাইম তুই যদি কাউকে ডট ইএক্সি দিস, তার মানে সে শুধুমাত্র ওই প্রোগ্রামটাকে রান করতে পারবে, সে ওর মধ্যে কোনো রকম চেঞ্জেস করতে পারবে না। সেই কারণের জন্যই যখনই কাউকে ফাইল দেওয়া হয় সেটা ডট ইএক্সি ফাইলই দেওয়া হয়। সেই কারণের জন্য ডট ইএক্সি ফাইলটাকে বলা হয় সফটওয়্যার। তো এটুকু আগের দিনের ছিল। আশা করি আগের দিনের যা কিছু তোদের ক্লিয়ারই আছে। আর যদি কিছু ডাউট থাকে আমাকে শেষে বলিস, আমি শেষে বলে দেবো। আজকের যে কিছু আজকে যা কিছু নতুন সেইগুলো দেখা যাক। তার আগে বারবার বলছি, ভালো করে যা বলবো সেগুলো শুনবি। কারণ আস্তে 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 এবার জিনিসগুলো একটু একটু করে ডেপথে যাবে। তো তোদেরকে প্রথম থেকে বলছি, তোদের মাথায় যা কিছু আছে সেগুলো পুরো মাথা থেকে বার কর, একদম ফ্রেশ মাইন্ড নিয়ে বস, যাতে করে বলা মাত্রই বুঝতে পারিস। তো প্রথমে যেটা আমি আলোচনা করবো তার নাম হচ্ছে মাল্টিক্স। তারপর আলোচনা করবো এটিএনটি বেল ল্যাবরেটরি নিয়ে। এবার এই মাল্টিক্স আর এটিএনটি বেল ল্যাবরেটরি অ্যাকচুয়াল সি ল্যাঙ্গুয়েজের সাথে কি সম্পর্ক সেটা নিয়ে বলবো। আমি চাইছি পুরো ব্যাপারটা একটু ডেপথে হোক, একদম উপরে উপরে নয়। সেই কারণের জন্য আমি ব্যাপারটাকে পুরো একটু বেশি করে এক্সপ্লোর করতে চাইছি। বল। তো শোন, মাল্টিক্স মাল্টিক্সের ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল ইনফরমেশন অ্যান্ড কম্পিউটিং সার্ভিস ইজ আ অপারেটিং সিস্টেম। কি বলা হচ্ছে? মাল্টিক্সের ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল ইনফরমেশন অ্যান্ড কম্পিউটিং সার্ভিস ইজ অ্যান অপারেটিং সিস্টেম। মাল্টিক্স কি না, মাল্টিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটাকে ডেভেলপ করা হয়েছিল 1964-এ। এই অপারেটিং সিস্টেমটা তৈরি করেছিল এমআইটি উইথ জিই, জেনারেল ইলেকট্রিক্যাল। আর শুধু বেল ল্যাবরেটরি লেখা আছে, ওটা হবে এটিএনটি বেল ল্যাবরেটরি, অনেকে বেল ল্যাবরেটরিও বলে থাকে। তো মাল্টিক্স কি না, মাল্টিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা কারা তৈরি করেছিল, যেটা তৈরি করেছিল এমআইটি, জেনারেল ইলেকট্রিক্যাল আর এটিএনটি বেল ল্যাবরেটরি। আর এই মাল্টিক্স অপারেটিং সিস্টেমকে প্রথম ইউজ করা হয়েছিল জিই 645 কম্পিউটারে। তো মাল্টিক্স কি?
মাল্টিক্স একটা অপারেটিং সিস্টেম। মাল্টিক্স কে তৈরি করেছিল? মাল্টিক্স তৈরি করেছিল এমআইটি, জেনারেল ইলেকট্রিক্যাল আর এটি&টি বেল ল্যাবরেটরিতে। মাল্টিক্স অপারেটিং সিস্টেম যদি বলে কোথায় প্রথম ইউজ করা হয়েছিল, তখন বলবি যে GE645 কম্পিউটার। এটা নিয়ে কোনো ডাউট? কিছুই নাই, জাস্ট প্লেন কিছু গল্প। আরেকবার কনসেপ্টটা যদি রিপিট করা যায়। দেখ, মাল্টিক্স কি? মাল্টিক্সের ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল ইনফরমেশন কম্পিউটিং সার্ভিস। এটা কি না, এটা একটা অপারেটিং সিস্টেম যেটাকে ডেভেলপ করা হয়েছিল 1964-এ। এই অপারেটিং সিস্টেমটাকে তৈরি করেছিল এমআইটি। আশা করি এমআইটি নাম শুনেছি, বিশাল বড় একটা ইনস্টিটিউট। জিই, জেনারেল ইলেকট্রিক্যাল আর বেল ল্যাবরেটরি। আর মাল্টিক্স অপারেটিং সিস্টেম সবার প্রথমে ইউজ করা হয়েছিল GE645 কম্পিউটারে। বোঝা গেছে? হুম। হ্যাঁ হ্যাঁ। এরপর আসা যাক এটি&টি বেল ল্যাবরেটরি নিয়ে। দেখ, ভালো করে লেখা আছে এটি&টি বেল ল্যাবরেটরি। এটি&টি বেল ল্যাবরেটরি জিনিসটা কিরকম? তো এই এটি&টি বেল ল্যাবরেটরি হচ্ছে একটা আমেরিকান টেলিফোন আর টেলিগ্রাফ কোম্পানি, যেটাকে ডেভেলপ করেছিল আলেকজান্ডার গ্রাহাম বেল 1985-এ। আশা করি তোরা জানিস আলেকজান্ডার গ্রাহাম বেল কে। জানিস কেউ আলেকজান্ডার গ্রাহাম বেল কে? হুম, কি আবিষ্কার করেছিল? দেখ, না, যায়নি। টেলিফোন আবিষ্কার করেছিল এই আলেকজান্ডার গ্রাহাম বেল। বুঝতে পেরেছিস? টেলিফোন কে আবিষ্কার করেছিল? এই আলেকজান্ডার গ্রাহাম বেলই প্রথম টেলিফোন, না টেলিগ্রাম। টেলিফোন এই সবার প্রথমে এটি&টি, সরি, আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছিল। তো যাই হোক, এটি&টি বেল ল্যাবরেটরি কি না, এটা হচ্ছে একটা আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি, যেটাকে ডেভেলপ করেছিল আলেকজান্ডার গ্রাহাম বেল 1985-এ। তো এই যে অর্গানাইজেশনটা ছিল, এই এটি&টি বেল ল্যাবরেটরি, টোটাল 9টা নোবেল প্রাইজ পেয়েছিল। ভাব, এটা শুধু ভাব যে একটা কোম্পানি 9টা নোবেল প্রাইজ পেয়েছে। ভাব সেই সময় 1985-এ। আমাদের এখন তো নোবেল প্রাইজ পাওয়া বা এইগুলো বল মহানায়ক পাওয়া, এসব তো এখন ব্যাপারগুলো পুরো কি বলবো, চিল ব্যাপার হয়ে গেছে। কিন্তু 1985-এ ভাব, একটা কোম্পানি 9বার নোবেল প্রাইজ পেয়েছে, মানে সে কোন লেভেলের কোম্পানি ছিল। হুম, বুঝতে পারছিস? একটা কোম্পানি 9বার নোবেল প্রাইজ পেয়েছে 1985। সেই কোম্পানিটার নাম হচ্ছে কি না, এটি&টি বেল ল্যাবরেটরি। তো এই এটি&টি বেল ল্যাবরেটরিতেই প্রথম বি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ, C++ ল্যাঙ্গুয়েজ, এস ল্যাঙ্গুয়েজ, স্নোবল ল্যাঙ্গুয়েজ, AWK ল্যাঙ্গুয়েজ, AMPL ল্যাঙ্গুয়েজ, এসবগুলো তৈরি করা হয়েছিল। তো সি ল্যাঙ্গুয়েজ কোথায় তৈরি হয়েছিল? এটি&টি বেল ল্যাবরেটরিতে। ক্লিয়ার হয়েছে? এটি&টি বেল ল্যাবরেটরিতে কি কি তৈরি হয়েছিল না, বি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, C++ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, এস ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, স্নোবল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, AWK ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, AMPL ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, আরো অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল। বাট যেগুলো মেন সেইগুলো বললাম, বি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ, C++ ল্যাঙ্গুয়েজ, এস ল্যাঙ্গুয়েজ, এইসব ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছিল। এবার এই নোকিয়া, আশা করি তোরা নোকিয়া কোম্পানি জানিস, নোকিয়া প্রত্যেকেই মোবাইল ইউজ করেছিস। তো নোকিয়া 2016 সালে এটি&টি বেল ল্যাবরেটরিকে অ্যাকোয়ার করে নিয়েছিল। মানে এই এটি&টি বেল ল্যাবরেটরিকে নোকিয়া 2016 সালে কিনে নিয়েছিল। সেই কারণের জন্য 2016 বল, 2015 বল, এই সময়টা প্রচন্ড পরিমাণে নোকিয়া মোবাইল বল প্রচন্ড পরিমাণে বিক্রি হতো, আশা করি তোরা জানিস। তো এটি&টি বেল ল্যাবরেটরি কি না, একটা টেলিগ্রাফ কোম্পানি, যেটা কে তৈরি করেছিল? আলেকজান্ডার গ্রাহাম বেল 1985। এই অর্গানাইজেশনটা টোটাল 9টা নোবেল প্রাইজ পেয়েছিল। এটি&টি বেল ল্যাবরেটরিতে বি ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ, C++ ল্যাঙ্গুয়েজ, এস ল্যাঙ্গুয়েজ, স্নোবল ল্যাঙ্গুয়েজ, AWK, AMPL, এইসব ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছিল। আর নোকিয়া 2016 সালে এটি&টি বেল ল্যাবরেটরিকে অ্যাকোয়ার করে নিয়েছিল। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার কথা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজের সাথে এই মাল্টিক্স অপারেটিং সিস্টেম আর এটি&টি বেল ল্যাবরেটরির কি সম্পর্ক, তোরা কেউ জানিস?
মাল্টিক্স অপারেটিং সিস্টেমের সঙ্গে এটিএনটি বেল ল্যাবরেটরির কি সম্পর্ক? না, এইগুলো তোকে কেউ ইন্টারভিউ জিজ্ঞাসা করবে না, বাট আমি কি বলেছিলাম, তোরা এখন আমার কাছ থেকে বলছিস, আমি চাই তোরা যা কিছু হয়েছিল, অ্যাটলিস্ট আমি যেটুকু জিনিস জানি তোরাও সব কিছু জিনিসগুলো জান। এই কারণের জন্য জানিস মাল্টিক্স এর সাথে সি ল্যাঙ্গুয়েজের কি সম্পর্ক, বা এটিএনটি বেল ল্যাবরেটরির সাথে সি ল্যাঙ্গুয়েজের কি সম্পর্ক? হুম? সি ল্যাঙ্গুয়েজটা প্রথমে ওখানেই আবিষ্কার হয়েছিল। আমি জানতাম এটাই বলি, ঠিকই বলেছি। শোন ভালো করে, তোরা প্রত্যেকে থার্ড ইয়ারে উঠে গেছিস। হুম? কেউ ফোর্থ ইয়ারে আছিস, কেউ থার্ড ইয়ারে আছিস, কেউ ইন ফিউচার বিসিএ থেকে এমসিএ করবি। তো তোরা প্রত্যেকে অপারেটিং সিস্টেম পড়ছিস বা পড়বি। আচ্ছা, তোদের অপারেটিং সিস্টেম পড়তে পড়তে কখনো এই কোশ্চেনটা মাথায় আসেনি, আচ্ছা অপারেটিং সিস্টেম সি ল্যাঙ্গুয়েজে কেন লেখা হলো? আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করা হলো না? বা জাভা ল্যাঙ্গুয়েজে কেন লেখা হলো না সি ল্যাঙ্গুয়েজ, এই সরি অপারেটিং সিস্টেম? আচ্ছা এখনকার যত মডার্ন অপারেটিং সিস্টেম সেইগুলো সবই কেন সি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে? হুম? আমার মাথায় কোশ্চেনটা কখনো এসেছে? নাকি কলেজে জাস্ট পড়ায় বলে দিয়ে পালিয়ে গেছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল সেই কারণে তোমার সিতেই লেখা হয়েছিল, জানিস কেন? ঠিক হ্যাঁ, আছে, আমাদের যখন অপারেটিং সিস্টেম পড়া হতো তখন জিজ্ঞাসা করা হয়েছিল, বাট ম্যাম বলল যে এটাতেই বেশি ইউজ করা হয় তাই তোমরাও করো এটাতে। এই তো আমি তো এই লেভেলের ম্যাডাম গুলোকেই বেশি পছন্দ করি। আহ, বেসিক্যালি শোন, ওটা ম্যাডাম নয়, মানে ল্যাবে স্যারই ছিলেন, তো স্যার ওটাই বললেন, আর স্যার যা উম, ভয়ঙ্কর ওনাকে কিছু জিজ্ঞাসা করা যায় না। না, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু ব্যাপার ছিল। তো এই মাল্টিক্স আর এটিএনটি বেল ল্যাবরেটরির সাথে অপারেটিং সিস্টেম তৈরি হওয়ার বহুত কিছু গল্প আছে, শোন ভালো করে। So, how was the C language created and what is the relationship between C language and Multics operating system? কিভাবে সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে? সি ল্যাঙ্গুয়েজের সাথে কিরকম সম্পর্ক আছে টিএনটি বেল ল্যাবরেটরি আর মাল্টিক্স অপারেটিং সিস্টেম? তো ভালো করে শুনবি, হ্যাঁ? তো প্রথমে তো তোদের বলি কিভাবে সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, আর অপারেটিং সিস্টেমটাই কেন হঠাৎ করে সি ল্যাঙ্গুয়েজে লেখা হলো। শোন ভালো করে। তো যখন এই মাল্টিক্স অপারেটিং সিস্টেম তৈরি হচ্ছিল তখন তিনটে সংস্থা মিলে এর উপর কাজ করেছিল, আগেও বললাম, জেনারেল ইলেকট্রিক্যাল, এটিএনটি বেল ল্যাবরেটরি আর এমআইটি। এবার এদের তিনজনের মধ্যে না ম্যাক্সিমাম টাইম ডিসএগ্রিমেন্ট চলতো। কি নিয়ে ডিসএগ্রিমেন্ট চলতো? মাল্টিক্স এর ফিচার্স নিয়ে। কিরকম? জেনারেল ইলেকট্রিক্যাল বলতো যে মাল্টিক্স যে অপারেটিং সিস্টেমটা তৈরি হচ্ছে সেটায় আমি একটা জিনিস ভেবেছি সেই ফিচার্সটা অ্যাড করলে ভালো হতো। বেল ল্যাবরেটরির যারা গবেষকরা থাকতো বা ছিল, তারা বলতো না না না, তুমি যেটা ভেবেছো সেটাতে এরর হতে পারে, তো আমি একটা তোমাকে আলাদা নিয়ম বলছি, তুমি সেটা অ্যাপ্লাই করো। আর এমআইটির যত লোকেরা ছিল, গবেষকরা ছিল, তারা বলতো যে না না, তোমরা দুজন ভুল, আমি আর একটা আহ, জিনিস ভেবেছি, যদি সেটা করা যায়, অ্যাপ্লাই করা যায়, আরো ভালো হতো, আরো ভালো হবে। এইসব কারণের জন্য না এই তিনজনের মধ্যে ম্যাক্সিমাম টাইম ডিসএগ্রিমেন্ট চলতো মাল্টিক্সের ফিচার্স নিয়ে। বিকজ ও একবার ওর মতো বলছে, এ একবার এর মতো বলছে, আরো একজন তার মতো বলছে, তো এই কারণের জন্য কি হচ্ছে, সবসময় এদের তিনজনের মধ্যে ডিসএগ্রিমেন্ট চলতো মাল্টিক্সের ফিচার্স নিয়ে। সেই কারণের জন্য এই এটিএনটি বেল ল্যাবরেটরির গবেষকরা মাল্টিক্সের অপারেটিং সিস্টেমের প্রজেক্টে আর কাজ করবে না বলে ঠিক করে। এটিএনটি বেল ল্যাবরেটরির যারা গবেষকরা ছিল তারা ভাবে যে আমরা আর মাল্টিক্স অপারেটিং সিস্টেমের উপর কাজ করব না, তারা এটা ঠিক করেছিল। তাছাড়া মাল্টিক্স অপারেটিং সিস্টেমের প্রজেক্টের কাজকে ছেড়ে দেয়। তো তখন মোটামুটি সাল ছিল অ্যারাউন্ড 1969। এই সময় এটিএনটি বেল ল্যাবরেটরিতে কাজ করছিল এম থমসন, ড্যানিশ রিচি, যারা এই মাল্টিক্স অপারেটিং সিস্টেমের তৈরি হওয়ার একদম প্রথম দিন থেকে কাজ করছিল। এই যে মাল্টিক্স অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছিল, তো এই দুজন ব্যক্তি, এই কেম থমসন আর ড্যানিশ রিচি,
এরা একদম প্রথম দিন থেকে ছিল। মাল্টিক্স অপারেটিং সিস্টেম যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেদিন থেকে এরা কাজ করছিল। এরা দুজন খুব ভালো করেই জানে অপারেটিং সিস্টেম কিভাবে বানালে ভালো হয় বা কি কি ফিচার্স অ্যাড করলে ভালো হয়। কারণ এরা দুজন প্রথম থেকেই আছে, মার্টিন রিচার্ড আর কিম থমসন। যেদিন থেকে অপারেটিং সিস্টেম শুরু হয়েছে এরা দুজন তখন থেকে কাজ করছিল। তার মানে কি এরা ভালো করেই জানবে যে কি কি ফিচার্স অ্যাড করলে ভালো হবে বা আর কি কি ইমপ্রুভমেন্ট করলে ভালো হবে। তো এরা দুজন এই মার্টিন রিচার্ড, দেখেন এই লাল যে ড্রেস পরে আছে হচ্ছে মার্টিন রিচার্ড, আর কেম থমসন এই ব্যক্তিটা, এরা ভালো করেই জানতো যে অপারেটিং সিস্টেমে কি কি ফিচার্স অ্যাড করা যেতে পারে বা অ্যাড করা উচিত। তো তখন এই কেম থমসন ঠিক করে একটা নিজের অপারেটিং সিস্টেম তৈরি করবে। আর যা যা ফিচার্স নিয়ে তাদের প্রবলেম হচ্ছিল সেই সব ফিচার্স গুলোকে অ্যাড করবে। মানে কেম থমসন এটাই ভেবেছিল যে আমি যে অপারেটিং সিস্টেমটা তৈরি করব সেই অপারেটিং সিস্টেমের মধ্যে আমি যা যা ফিচার্স চাইছি আমি সেই সমস্ত ফিচার্স গুলোকে অ্যাড করব। এবার মানে কেম থমসন কি বলতে চাইছেন, কেম থমসন ঠিক করেছিল যে আমি একটা নিজের অপারেটিং সিস্টেম তৈরি করবো এরকম। এবার বলে রাখি, অপারেটিং সিস্টেম তৈরি করতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে। তো কেম থমসন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে চুজ করে যার নাম বিসিপিএল। বিসিপিএল এর ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1966 সালে মার্টিন রিচার্ড তৈরি করেছিল। কি বললাম ভালো করে শোন। অপারেটিং সিস্টেম তৈরি করতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে। আর কেম থমসন কি করছিল, কেম থমসন ভেবেছিল যে ও একটা নিজের অপারেটিং সিস্টেম তৈরি করবে, মাল্টিক্স নয়, ও একটা নিজের অপারেটিং সিস্টেম তৈরি করবে। সেই কারণের জন্য কেম থমসনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার ছিল। তো ও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করে যার নাম হচ্ছে বিসিপিএল। আর এই বিসিপিএল কে 1966 সালে তৈরি করেছিল মার্টিন রিচার্ড। কিন্তু এই বিসিপিএল নিয়ে কাজ করার সময় কেম থমসন কিছু প্রবলেম দেখতে পায়। তাই সে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করবে বলে ভাবে। তো কেম থমসন একটা তখন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরিও করে যার নাম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ, যেটা এই বিসিপিএল যে ল্যাঙ্গুয়েজ ছিল এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি হয়েছিল 1969-এ। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখ, ক্রিয়েটেড বাই এই কেন থমসন ক্রিয়েট করেছিল বি ল্যাঙ্গুয়েজ ইন 1969 বেসড অন বিসিপিএল। বিসিপিএল এর ওপর বেস করেই বি ল্যাঙ্গুয়েজকে তৈরি করে। তো বলে রাখি, এই যে কেম থমসন ছিল, এই কেম থমসন মার্টিন রিচার্ডের কাজকে সম্মান দেওয়ার জন্যই বিসিপিএল এর ফার্স্ট লেটার বি থেকে, বিসিপিএল এর ফার্স্ট লেটার কি বি, বি থেকে তৈরি করেছিল বি ল্যাঙ্গুয়েজ। মানে মার্টিন রিচার্ড তৈরি করেছিল বিসিপিএল ল্যাঙ্গুয়েজ। এই বিসিপিএল এর যেহেতু মার্টিন রিচার্ড প্রথমে আবিষ্কার করেছিল বিসিপিএল ল্যাঙ্গুয়েজ, তো এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট দেবে বলে, সরি বিসিপিএল ল্যাঙ্গুয়েজকে নয়, মার্টিন রিচার্ডকে রেসপেক্ট দেবে বলে মার্টিন রিচার্ডের এই যে বিসিপিএল ল্যাঙ্গুয়েজ ছিল, এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজের ফার্স্ট লেটার বি থেকে কেম থমসন বি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল 1969। এবার বি ল্যাঙ্গুয়েজে তোর অপারেটিং সিস্টেম তৈরি হতে থাকে। তো তখন ওই যে ড্যানিস রিচি বলে আর একজন ব্যক্তি কাজ করছিল, সে কেম থমসনকে বলে যে তুমি যে অপারেটিং সিস্টেমটা বানাচ্ছ না তাকে পোর্টেবল বানালে ভালো হয়। পোর্টেবল মানে, পোর্টেবল মানে হচ্ছে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট। পোর্টেবল মানে কি বললো, পোর্টেবল মানে হচ্ছে হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট, যাতে করে তুই যে মেশিনে ইনস্টল করবি সেই মেশিনে যাতে সহজভাবে এটা ইনস্টল হয়ে যায়। তখন তারা দুজন বুঝতে পারে যে এই যে বি ল্যাঙ্গুয়েজ আছে এই বি ল্যাঙ্গুয়েজকে নিয়ে পোর্টেবল করা সম্ভব নয়। এই দুজনেই এগ্রি করে যায় যে আমাদেরকে অন্য একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতে হবে। দুজনেই বুঝতে পারে যে আমরা বি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে অপারেটিং সিস্টেমটা তৈরি করতে চাইছি সেটা সম্ভব না। তখন বি ল্যাঙ্গুয়েজে প্রায় তোর অপারেটিং সিস্টেমের কাজ শেষের দিকে চলে এসছে। তো অপারেটিং সিস্টেম প্রায় শেষের দিকে, বি ল্যাঙ্গুয়েজে যে অপারেটিং সিস্টেম, তারা যে অপারেটিং সিস্টেমটা তৈরি করছিল প্রায় শেষের দিকে চলে এসেছে।
তো তখন এই কেম থমসন আর ড্যানিস রিচি ঠিক করে যে আমরা আরো একবার অপারেটিং সিস্টেম বানাবো। তো এরপর ড্যানিস রিচি বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে। ড্যানিস রিচি এই বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে, আর এই বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করে যার নাম হয় সি ল্যাঙ্গুয়েজ। আর এই সি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল 1972-তে। আর এই সি ল্যাঙ্গুয়েজই সবার প্রথম ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল। এই কারণের জন্যই অপারেটিং সিস্টেমে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, জাভা নয়, অন্য পাইথন নয়, অন্য কোনো মডেল ল্যাঙ্গুয়েজ নয়। শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, শুধুমাত্র সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। বল, তোদের কোনো ডাউট এটা নিয়ে? না না, আচ্ছা তাহলে প্রথম যেটা ল্যাঙ্গুয়েজ সেটা তো তাহলে বি ল্যাঙ্গুয়েজ হলো না, সেটাকে ইমপ্রুভ করে তারপরে তো হ্যাঁ, সিটা সেটাই তো এসেছে। বললাম যে বললাম তো যে বি ল্যাঙ্গুয়েজকে আরো ইমপ্রুভ করে। বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করার পর ড্যানিশ রিচি 1972-তে বি ল্যাঙ্গুয়েজ থেকে আবিষ্কার করো সি ল্যাঙ্গুয়েজ। ঠিক বোঝাতে আছে, ঠিক পারলাম? আছে। হুম, ঠিক আছে। বাকি কারো ডাউট? কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারিস, বল তাড়াতাড়ি। বি ল্যাঙ্গুয়েজটা দেখলাম অলমোস্ট লাইক মানে সি ল্যাঙ্গুয়েজের মতোই দেখতে। হ্যাঁ, তো কি বললাম তোকে, বি ল্যাঙ্গুয়েজকে শুধুমাত্র প্রবলেম এটাই ছিল যে পোর্টেবল হবে না। তুই যে অপারেটিং সিস্টেমটা বানাচ্ছিস এটা পোর্টেবল নয়। পোর্টেবল মানে এই কারণের জন্য নয়, পোর্টেবল মানে ধরে নে তুই, তোর ইচ্ছা হলো যে আমি এই অপারেটিং সিস্টেমটা থেকে আমি আমার এতেও ইউজ করবো, ল্যাপটপেতেও ইউজ করবো। তো সেটা সম্ভব হচ্ছিল না, মানে যে কোনো মেশিনে ইউজ করা সম্ভব না বি ল্যাঙ্গুয়েজ। তো ওরা দুজন যখন দেখতে পায় যে বি ল্যাঙ্গুয়েজকে দিয়ে এটা সম্ভব হচ্ছে না, তখন কি করে দুজন মিলে আবার কাজ শুরু করে। কিন্তু কাজ করতে 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 মাঝখানে মারা গেল এই, এর নামটা কি বল, কেন থমসন মারা যায়। এরপর 1972-তে বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে ড্যানিশ রিচি, আর এই বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে তৈরি করে সি ল্যাঙ্গুয়েজ। কোনো ডাউট তোদের পক্ষ থেকে আর? বিটা মানে কাজ করছিল না কেন? বি কাজ করছে না তার কারণ পোর্টেবল নয়। আজ পোর্টেবল, ওইটাই তো তোকে বললাম যে পোর্টেবল নয়। পোর্টেবল মানে ধরে না তুই বি ল্যাঙ্গুয়েজে একটা অপারেটিং সিস্টেম বানিয়েছিস, সেই অপারেটিং সিস্টেমটাকে তুই অন্য কোনো একটা ডিভাইসে ইউজ করবি। বি ল্যাঙ্গুয়েজে যে অপারেটিং সিস্টেম সেটা কাজ করছিল না, এবার সেটা কেন কাজ করছিল না তারা দুজন জানে, থরি না আমি করেছিলাম। আমি করলে তো আমি বলেই দিতাম। ঠিক এই আছে, আর ঠিক আছে। মেন প্রবলেম ছিল পোর্টেবল। তুই একটা জিনিস তৈরি করেছিস, একটা সফটওয়্যার তৈরি করেছিস, একটা ওয়েবসাইট তৈরি করেছিস, যদি না তোর এই ওয়েবসাইটটা বিভিন্ন জায়গায় ঠিকঠাক করে কাজ করলো, তাহলে তোর ওয়েবসাইটটার পোর্টেবিলিটি রইলো? ওটাই হচ্ছে ব্যাপার। না, হ্যাঁ, তুই এত কষ্ট করে একটা জিনিসের উপর এত কিছু গবেষণা করলি, এই করলি, টাইম ওয়েস্ট করলি, তুই তো চাইবি যে আমি যেটা করলাম সেটা যেন সাকসেসফুল হোক। বাট ওরা সাকসেসফুল হয় না, বি ল্যাঙ্গুয়েজকে নিয়ে ওরা পোর্টেবল বানাতে পারে না। এই কারণের জন্য ওরা কি করলো, বি ল্যাঙ্গুয়েজকে করে ইমপ্রুভ করে এনে দেখছি সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে। ঠিক আছে, বাকিদের মৌ তো ঠিক আছে, ও ওর দিক থেকে বললো। তোদের কোনো কোশ্চেন? আমাদের নিচে সেম জিনিসই লেখা আছে যে এই যে বিসিপিএল ল্যাঙ্গুয়েজ, এই বিসিপিএল ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করেছিল মার্টিন রিচার্ড। বিসিপিএল ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি হচ্ছিল বি ল্যাঙ্গুয়েজ, যেটা আবিষ্কার করেছিল কেন থমসন। আর এই বি ল্যাঙ্গুয়েজের উপর ইমপ্রুভ করেই তৈরি হয়েছিল সি ল্যাঙ্গুয়েজ, যে কে আবিষ্কার করেছিল, যে আবিষ্কার করেছিল ড্যানিশ রিচি। আমি 99% এতে কলেজের কথা বলেছি, এটা বলবেই না তোকে। জাস্ট ওরা এটাই বলে দেয় যে বিসিপিএল থেকে, বিসিপিএল কে আবিষ্কার করেছিল মার্টিন রিচার্ড। মার্টিন রিচার্ডের এই যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছিল সেটা কিম থমসন এর উপর কাজ করতে চাইছিল। সেই কারণের জন্য বিসিপিএল থেকে এ করে ইমপ্রুভ করে বি ল্যাঙ্গুয়েজ করে, আর শেষ পর্যন্ত বি থেকে সি ল্যাঙ্গুয়েজ করে। বাট আলটিমেটলি কেউ কখনোই বলবে না যে কেন অপারেটিং সিস্টেমকে সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। ইভেন আমাদের সময় যে সি নিয়েছিল এনবি ম্যাম, নো ডাউট যথেষ্ট ভালো পড়ায়, মেবি সময়ের জন্য সেও বলে যায়নি যে কেন অপারেটিং সিস্টেমকে সি লেখা হয়েছিল। ম্যাম বলেছিল যে এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনস এত কিছু ব্যাপার আছে, সেই কারণের জন্যই অপারেটিং সিস্টেমকে সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। আশা করি কেন অপারেটিং সিস্টেম সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল এতদিনের তোর যা ডাউট ছিল
আশা করি তোদের ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই, এখানেও ওটাই বলেছিলাম যে দেখ ভালো করে, যে মার্টিন রিচার্ড আছে, মার্টিন রিচার্ড ডেভেলপ করেছিল বিসিপিএল ল্যাঙ্গুয়েজ। যে বিসিপিএল ল্যাঙ্গুয়েজের ফুল ফর্ম হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আবিষ্কার হয়েছিল 1966-এ। এরপর মার্টিন রিচার্ডের যে বিসিপিএল ল্যাঙ্গুয়েজটা করেছিল, সেই ল্যাঙ্গুয়েজটাকে নিয়েছিল কেম থমসন। কেম থমসন মার্টিন রিচার্ডের কাজকে সম্মান দেওয়ার জন্য বিসিপিএল এর ফার্স্ট লেটার বি থেকে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করে, একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করে। এই যে বিসিপিএল, এই বিসিপিএল এর ফার্স্ট লেটার বি থেকে, এই যে বি আছে, এই বি থেকে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করে তার কাজকে সম্মান দেওয়ার জন্য, বি ল্যাঙ্গুয়েজ, ইন 1969। এরপর ড্যানিশ রিচি ডেভেলপ করেছিল সি ল্যাঙ্গুয়েজ, মোটামুটি 1970, এটা আর্লি 1970, বাট ড্যানিশ রিচি বি থেকে সি তে আনার জন্য একদম অপারেটিং সিস্টেম সিস্টেম সবকিছু নিয়ে 1972-তেই এসেছিল সি ল্যাঙ্গুয়েজ, ঠিকভাবে যদি দেখা হয়। তো ড্যানিশ রিচি 1972-তে এই বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে, আর এই বি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করে একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে, যার নাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। আর এই সি ল্যাঙ্গুয়েজে প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়। বোঝা গেছে মাল্টিক্স এর সাথে কি সম্পর্ক? হুম, মাল্টিক্স কোথায় ইউজ হয়েছে, এটিএনটি বেল ল্যাবরেটরি কোথায় ইউজ হয়েছে, আশা করি তোরা বুঝতে পেরেছিস। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এরপর তোরা যারা ওয়েবে আমার স্টুডেন্ট আছিস, তারা হয়তো, আমি বলেছিলাম টাইওয়েব ইন্ডেক্স, ওয়েবের স্টুডেন্ট গুলোকে বাদ দিয়ে বাকি যারা আছিস আমি তাদেরকে বলছি, আচ্ছা তোরা শুনেছিস এই টাইওয়েব ইন্ডেক্স এর কি কাজ? জানিস টাইওয়েব ইন্ডেক্স কি? ঠিক আছে, জানলে বল হ্যাঁ, যদি না জানিস সময় নষ্ট করিস না, আমাকে বল না, ওখানে অনেক কিছু বলা। না দাদা জানি না। এই টাইওয়েব ইন্ডেক্স কি করে থাকে না, র্যাঙ্কিং দিয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। কি বললাম? টাইওয়েব ইন্ডেক্স ইজ এ র্যাঙ্কিং অফ পপুলারিটি অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড। এই যে টাইওয়েব ইন্ডেক্স আছে, এই টাইওয়েব ইন্ডেক্স ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কোন লেভেলে আছে, ফার্স্ট লেভেল না সেকেন্ড লেভেল না থার্ড লেভেল, তার র্যাঙ্কিংটা আমাদেরকে দেখায়। দেখা যাক সি ল্যাঙ্গুয়েজের র্যাঙ্কিং আপাতত কোথায় আছে, ফার্স্ট কোন ল্যাঙ্গুয়েজ আছে। তো এখানে সার্চ করলাম টাইওবি, TIOBE, টাইওবি ইন্ডেক্স। তো টাইওবি ইন্ডেক্স আমি ওপেন করলাম। আগস্টের হেডলাইন এটা, টাইওবি ইন্ডেক্স ফর আগস্ট 2025। জাভা আই থিঙ্ক আগের যখন ওয়েবের ব্যাচ গুলোকে যখন দেখাচ্ছিলাম, এটাই ছিল না কিছু পাল্টেছে বলতো? হুম, পাইথন তো সবার প্রথমে ছিল, তখনও ছিল, এখনো আছে। তারপরে ওয়ার্ল্ড ওয়াইড আছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে সি ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে জাভা ল্যাঙ্গুয়েজ, তারপরে সি হ্যাশ, তারপরে আছে জাভা স্ক্রিপ্ট, 6 নম্বরে আছে জাভা স্ক্রিপ্ট। তো পাইথন, দেখ পাইথন যে এখন শুধুমাত্র ফার্স্ট আছে এরকম নয়, পাইথন আজ থেকে 3 বছর আগে থেকে ফার্স্ট আছে। শুধুমাত্র র্যাঙ্কিং যারা চেঞ্জ করে তারা হচ্ছে সি প্লাস প্লাস, সি আর জাভা। এবার তোদের মাথায় কোশ্চেন আসতে পারে, আচ্ছা দাদা পাইথন কেন এখন ফার্স্ট? তোরাও বুঝতে পারছিস এখন এআইএমএল বল, এআই এর চাহিদা বল, এগুলো বাড়ছে, সেই কারণের জন্য পাইথন ল্যাঙ্গুয়েজটা ডিমান্ড এমনিই আছে। এবার তোদের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে, আচ্ছা দাদা সি ল্যাঙ্গুয়েজ তো কবেকার ল্যাঙ্গুয়েজ? আই থিঙ্ক সি ল্যাঙ্গুয়েজ কততে তৈরি হলো বললাম, 72-তে আই থিঙ্ক। সি ল্যাঙ্গুয়েজ 1972-তে। তোরা ভাব 1972 এর কোন একটা ল্যাঙ্গুয়েজ এখনো থার্ড পজিশনের মধ্যে আছে। ইভেন সি ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজকেও টক্কর মেরে দেয়। মানে সি ল্যাঙ্গুয়েজ এখন যে মানে থার্ড পজিশনে আছে সেরকম নয়। সি ল্যাঙ্গুয়েজ আজ থেকে 3 মাস আগে সি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড পজিশনে ছিল। পাইথন রিসেন্ট সময়ের ল্যাঙ্গুয়েজ, অ্যাটলিস্ট ধরে নে পাইথন কবে হয়েছিল, আই থিঙ্ক এটা 1972-তে হয়েছিল। 1972 তে আই থিঙ্ক সি ল্যাঙ্গুয়েজ হয়েছিল।
পাইথন মোটামুটি ধরে নেয় 1998 এরকম, আরো 10 বছর 12 বছর পরে পাইথন তৈরি হয়েছিল। তো ভাব, সি ল্যাঙ্গুয়েজ 1972 এর ল্যাঙ্গুয়েজ হয়েছে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড 3 নম্বরে আছে। তো তোদেরকে যদি কেউ বলে যে দাদা সি ল্যাঙ্গুয়েজের ভ্যালু কমে গেছে, তাহলে ভাব সে কিছু আদৌ জানে নাকি না। সি ল্যাঙ্গুয়েজ তখনের ল্যাঙ্গুয়েজ 1972, যে সময় তুইও জন্মায়নিস আমিও জন্মাইনি, তখন থেকে সে সে সি ল্যাঙ্গুয়েজ যখন তৈরি ছিল সে ফার্স্ট প্রথমেই ছিল, সবার প্রথম। তারপর পাইথন আসছে, তারপর ঠিক আছে। এবার বলে রাখি, এই যে সি ল্যাঙ্গুয়েজ আছে, এই সি ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, এক্সটেন্ড কনসেপ্ট। আবার এই সি ল্যাঙ্গুয়েজের ওপর বেস করেই পাইথন তৈরি হয়েছে, সি এর ওপর বেস করেই জাভা তৈরি হয়েছে। তো সি ল্যাঙ্গুয়েজ সব ল্যাঙ্গুয়েজের পেরেন্ট ল্যাঙ্গুয়েজ, মাথায় রাখবি। তোরা যদি ভাবিস যে আমি সি শিখবো না, আমি প্রথমে এসব সি না শিখে আমি প্রথমেই পাইথন শিখবো, পাইথন সোজা লাগবে, সবকিছু সোজা লাগবে, বাট আলটিমেটলি প্রবলেম কোথায় হবে? ইন্টারভিউ দিতে গিয়ে। কারণ পাইথনে কি আছে, পাইথনে হাজার লাইব্রেরি করা আছে। সাপোজ ধর কোনো একটা অ্যারে করেছে, সেই অ্যারেকে সর্ট করতে হবে। পাইথনে একটা মেথড আছে যার নাম হচ্ছে ডট সর্ট। জাস্ট অ্যারে লিখবি, অ্যারের নাম লিখবি, ডট সর্ট বলে মেথড লিখে দিবি, সর্ট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টেও আছে ডট সর্ট, যা জাভাস্ক্রিপ্টে ডট সর্ট লাগাবি, সর্ট হয়ে যাবে। কিন্তু তোকে ইন্টারভিউয়ের সময় ওই ডট সর্ট ইউজ করতে দেবে না। তোকে বলবে তুমি একটা কম সময়ের মধ্যে এমন কোনো শর্টিং এর লজিক ইউজ করো যাতে করে শর্ট করা যায়। মানে কিরকম? কোনো রকম লাইব্রেরি টাইব্রেরি ইউজ না করে, পাইথনে হাজার লাইব্রেরি আছে, তোকে পাইথন ইউজ করতে দেবে না। সি প্লাস প্লাসে লাইব্রেরি আছে, সি প্লাস প্লাস এর লাইব্রেরিটার নাম আমি ভুলে গেছি, আই থিঙ্ক এসটিএল, হ্যাঁ এসটিএল আছে সি প্লাস প্লাসে, তো সেখানেও সবকিছু ডিফাইন করা আছে। তোরা যদি ভাবিস যে আমি সি প্লাস প্লাস দিয়ে করে দেবো, সি প্লাস প্লাস দিয়েও করা যাবে, কিন্তু সি প্লাস প্লাসে তোকে কাস্টম কোড করতে হবে। তোর লাইব্রেরি করা থাকবে, তুই লাইব্রেরি থেকে ডট শর্ট মেরে দিলি, শর্ট হয়ে গেল, কোনোদিন ইন্টারভিউ সিলেক্ট হবে না। তোকে কি করতে হবে? একদম যেটা শর্টিং লজিক, একদম যেটা স্ক্র্যাচ থেকে করতে হবে, তোকে সেইভাবে করে দেখাতে হবে, তবেই তুই সিলেক্ট হবি। তো লোক যতই বলুক যে পাইথন এসে গেছে, পাইথন মেবি পপুলার অনেক বেশি সি এর থেকে, বাট সবকিছু ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে সি এর উপর বেস করে। তো সি ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যদি মনে হয় যে আমি সি ল্যাঙ্গুয়েজ ভালো করে জানি না, তোকে আমি বলে দিচ্ছি, তুই থার্ড ইয়ারে হোস, ফোর্থ ইয়ারে হোস, ইভেন কলেজের বাইরে হোস, যদি মনে হয় যে আমার সি ল্যাঙ্গুয়েজের নলেজ নেই, তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ট্রাই করিস না। আমার পার্সোনাল রেকমেন্ডেশন, সি ল্যাঙ্গুয়েজ এই জন্য কর। সি ল্যাঙ্গুয়েজ ভাব, এই এত যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এদের সবার পেরেন্ট ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট, এদের সবার পেরেন্ট ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে এইসব ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছে। তার মানে সি ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট সেটা। তো যাই হোক, ছাড়, অনেক বেশি বকে দিলাম। তো আগস্ট 2025-এ পাইথনের র্যাঙ্কিং আছে ফার্স্টে, সি প্লাস প্লাস এর র্যাঙ্কিং আছে সেকেন্ডে, থার্ডে আছে সি ল্যাঙ্গুয়েজ, ফোর্থে আছে জাভা, ফিফথে আছে ফিফথে আছে সি হ্যাশ, সিক্সথ আছে জাভাস্ক্রিপ্ট। এইখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমি পার্সোনালি মনে করি যে ল্যাঙ্গুয়েজ গুলো অবশ্যই তোকে শেখা উচিত। কেউ যদি ওয়েব করিস, আমি ওয়েব রেসপেক্টে বলছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তুই ওয়েব করিস আর এআইএমএল করিস, যাই করিস, তোকে সি ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। তুই যেই ফিল্ডে যাই করিস, সাইবার সিকিউরিটি করিস, যাই করিস, তোকে সি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সি এর কোনো নেই, মানে রিপ্লেসমেন্ট নেই, সি তোকে করতেই হবে। এরপর ধরে নে তুই ওয়েব করবি, তাহলে জাভা স্ক্রিপ্ট করতে পারিস, জাভা করতে পারিস, সি হ্যাশও করতে পারিস, ডেস্কটপ অ্যাপ্লিকেশনও সি হ্যাশ ইউজ করা যাবে। যদি মনে হয় যে না আমি পার্সোনালি এআইএমএল ফিল্ডে যাবো, তাহলে তুই পাইথন ইউজ করবি। এরপর আরো ল্যাঙ্গুয়েজ আছে, অবভিয়াসলি এসকিউএল ল্যাঙ্গুয়েজ, এসকিউএল তো বিশাল ইম্পর্টেন্ট। এসকিউএল আছে, পিএইচপি আছে। তো কেউ যদি বলে যে পিএইচপি ডেড হয়ে গেছে, ওরকম কোনো ব্যাপার নেই ভাই, পিএইচপি এখনো 15 পজিশনে আছে, রাস্ট আছে, এখন এইসব ল্যাঙ্গুয়েজ গুলো আছে। এখানে তোর গ্রাফ, ল্যাঙ্গুয়েজের গ্রাফ দেখিয়েছে, এইগুলো। তো তোদেরকে বললাম, আশা করি তোদের আর কোনো ডাউট নেই। বোঝা গেছে ফাইভ ইন্ডেক্স কি, ফাইভ ইন্ডেক্স কি করতে ইউজ করা হয় তাকে? কারো ডাউট আছে? হুম,
রেসপন্স কর আমায়, আমি তো বুঝতেই পারছি না। না না নেই না দাদা নেই। কেউ যদি তোদেরকে বলে যে সি ল্যাঙ্গুয়েজ ব্যাকডেটেড হয়ে গেছে, টাইপ ইন্ডেক্স খুলবি, টাইপ ইন্ডেক্স খুললে তাকে দেখিয়ে দিবি। জানিস, একটা কথা তোদেরকে বলে রাখি, আমাদের কলেজ সবকিছু জিনিস জানে কিন্তু ভালো করে কিছুই শেখায় না। কলেজ ভালো করেই জানে যে সি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওরা সি ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে শেখাবে না। ওরা বলবে জাভা ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, কিন্তু জাভাও ভালো করে শেখাবে না। এই কারণের জন্য কি হয় বলতো, যারা ভালো করে প্রথম থেকে জানিস না তাদের কি মনে হয় যে এরপর আমি যেই জিনিসটা শিখতে যাস, মানে যেই জিনিসটা তোরা আবার পরে শিখতে যাস, মানে সি শিখিসনি মনে হচ্ছে আমি অন্য কিছু শিখে নেবো। তো তোদের মনে হয় যে পাইথন শিখছিস, পাইথন খুব সোজা, জাভাস্ক্রিপ্ট মনে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিশাল সোজা। তোদের কাছে গিয়ে কি মনে হয় এই জিনিসটাও কঠিন। বলে রাখলাম, সি ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ বিগিনার যাই কিছু শিখতে যাস তোকে সি শিখতেই হবে। সে তুই কলেজের পরে গিয়ে যদি বলিস আমার লজিক ঠিক হচ্ছে না, তখনও সি ল্যাঙ্গুয়েজ প্রেফার করবো। লোক যতই বলুক যে এখন জাভাস্ক্রিপ্ট প্রচুর পপুলার আছে, পাইথন প্রচুর পপুলার আছে, জাভা প্রচুর পপুলার আছে, না, প্রথমে তোকে সি ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। সি ল্যাঙ্গুয়েজের কোনো রিপ্লেসমেন্ট নেই। তো যাই হোক, এরপর লেখা আছে ওয়ার্ল্ড ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেম হচ্ছে ফোরট্রান, FORTRAN, ফোরট্রান, যেটা আবিষ্কার করা হয়েছিল 1957 ক্রিয়েট করেছিল জন ব্যাকাস, BSc তে ব্যাকাস, অ্যাট IBM। ওয়ার্ল্ডের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না, ওয়ার্ল্ডের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ফোরট্রান, যেটা 1957 তৈরি হয়েছিল, যেটা আবিষ্কার করেছিল IBM। আশা করি এটা নিয়েও তোদের কোনো রকম ডাউট নেই। এরপর আসা যাক আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যার নাম হচ্ছে টোকেনস। তোরা টোকেনস কতজন নাম শুনেছিস? তোরা তো জাভাও করে ফেলেছিস, জাভাতেও টোকেনস আছে, সিও তো করে ফেলেছিস, তোরা টোকেনস এর নাম কতজন শুনেছিলি আগে আমাকে বল। হুম, জানিস টোকেনস? দাদা টোকেনস এর কম্পাইলার ডিজাইনের শুনেছি। কম্পাইলার ডিজাইন তো আছেই, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে শুনেছিলি টোকেনস? সি ল্যাঙ্গুয়েজ তো অনেক সময় একবারও কেউ বলেনি টোকেনস। চিরাদিতি, টোকেনস এর নাম শুনেছিস? ও ক্লাস বন্ধ করে পালিয়ে গেছে। তো হুম, এই যে টোকেন একটা বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে সি ল্যাঙ্গুয়েজে। টোকেনস কি? The tokens are also known as lexical elements, মানে আমরা তো জাস্ট র্যান্ডম লিখে দেওয়া আছে যে টোকেন্স কি। The tokens are also known as lexical element. Lexical element মানে, লেক্সিক্যাল মানে কি জানিস? লেক্সিক্যাল মানে কি? হুম, থাকি না, কেউ জানলে বল, না জানলে না বল। না দাদা। লেক্সিক্যাল মানে হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে থাকা কোনো শব্দ। লেক্সিক্যাল কি বললাম? লেক্সিক্যাল মানে হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে থাকা কোনো শব্দ। এবার তোরা বলবি দাদা শব্দকে কিভাবে ডিফাইন করবি? শব্দ কি? শব্দ হচ্ছে যে মিনিংফুল কম্বিনেশন অফ লেটার ইজ কল শব্দ। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে টোকেন্স কি? টোকেন্স হচ্ছে জাস্ট এক শব্দ, ওয়ার্ড। বলতে পারলাম টোকেন্স কি? টোকেন্স হচ্ছে, কোথায় টোকেন, এই টোকেন, সরি টোকেন্স না, লেক্সিক্যাল। লেক্সিক্যাল মানে হচ্ছে ওয়ার্ড, WORD। টোকেন্স আর অলসো নোন অ্যাজ লেক্সিক্যাল এলিমেন্ট। লেক্সিক্যাল মানে হচ্ছে শব্দ। তো শব্দ মানে কি? প্রোগ্রামিং এর মধ্যে থাকা কোনো শব্দকে বোঝানো হচ্ছে লেক্সিক্যাল এর মাধ্যমে। লেক্সিক্যাল মানে শব্দ, প্রোগ্রামিং এর মধ্যে থাকা কোনো শব্দকে আমরা বলে থাকি লেক্সিক্যাল। The text of C++ program consists of tokens and white space, মানে কি? C++ প্রোগ্রাম কন্টেন করে থাকে টোকেন্স আর হোয়াইট স্পেসেস। C++ প্রোগ্রাম দুটো জিনিস কন্টেন করে থাকে C++, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে টোকেন্স আর একটা কি হোয়াইট স্পেস। আরো কি লিখেছি টোকেন সম্পর্কে? Tokens is the smallest element of a C++ program that is meaningful to the compiler, মানে টোকেন্স হচ্ছে সব থেকে স্মলেস্ট এলিমেন্ট C++ প্রোগ্রামে, যেটা
মিনিংফুল হয়ে থাকে কার কাছে? কম্পাইলারের কাছে। আচ্ছা, আমি আগের দিন বুঝিয়ে গিয়েছিলাম কম্পাইলারের কি কাজ। জয় বলতো কম্পাইলার কি করে? হুম, জয়। কম্পাইলার ওটা মেশিন করে কনভার্ট করে। কনভার্ট করছে, ইয়েস, একদম একদম। কম্পাইলার কি হচ্ছে? মেশিন করে কনভার্ট করছে। তো এই যে টোকেনস আছে, এই টোকেনসটা মিনিংফুল হয়ে থাকে কার কাছে? না কম্পাইলারের কাছে। এই কারণের জন্যই বলা হয়েছে tokens is the smallest element of a C++ program that is meaningful, যেটা হচ্ছে meaningful to the compiler. কম্পাইলারের কাছে টোকেনস হচ্ছে মিনিংফুল, যেটা এখন মানে আছে। এরপর লেখা আছে পার্সার is a program whose job is to separate the tokens. আশা করি তোরা পার্সারও পড়ে ফেলেছিস। কম্পাইলার টিচার না, পার্সারও আছে। এলএল, আই থিঙ্ক LL1, LL2, যারা কি করবে তাকে তারা কি করে টোকেন্সই নিয়ে যাবে। তো পার্সার কি করছে? পার্সার হচ্ছে একটা প্রোগ্রাম যার কাজ কি? সেপারেট করা টোকেন্স। এইটা নিয়ে কারো ডাউট আছে? যদি ডাউট না থাকে আমাকে বল, আমি আগাও। দাদা হোয়াইট স্পেস বলতে এমনি ফাঁকা স্পেস যেটা বলছি। সব বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, হোয়াইট স্পেস আমি বলে দেবো, টেনশন নিচ্ছিস না। আর কাদেরও ডাউট এটা নিয়ে? না না টোকেন, এবার দেখ, এবার দেখ, এই যে টোকেন্স আছে, এই টোকেন্সে টোটাল পাঁচটা ভাগ আছে। আমি কি বলে দিয়েছিলাম এখানে? টেক্সট অফ সি প্লাস প্লাস প্রোগ্রাম করে টোকেন্স অ্যান্ড হোয়াইট স্পেস। এই যে টোকেন্স কথাটা বলেছিলাম, এই টোকেন্স এর এবার পাঁচটা ভাগ আছে। প্রথম একটা হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার্স, তারপরে হচ্ছে কিওয়ার্ড, তারপরে হচ্ছে অপারেটর, তারপরে একটা হচ্ছে পাংচুয়েটর। কনস্ট্যান্ট মানে, কনস্ট্যান্ট মানে হচ্ছে লিটারেলস, আইডেন্টিফায়ার্স মানে ভেরিয়েবল ফাংশন, কিওয়ার্ড মানে যেটা কম্পাইলার আগে থেকে জানে, যার কিওয়ার্ড মানে হচ্ছে সেই সমস্ত শব্দ যার মিনিং কম্পাইলার আগে থেকে জানে, সেই সমস্ত শব্দগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। অপারেটর, পাংচুয়েটর। অপারেটর মানে প্লাস, মাইনাস, ইকুয়াল টু, বিভিন্ন রকম যে অ্যারিথমেটিক সিম্বল গুলো আছে সেইগুলো হচ্ছে অপারেটর। আর পাংচুয়েটর কি? একটা প্রোগ্রাম আছে এক্সাম্পলের থ্রু তোদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো টোকেন্স এর কি বললাম? টোকেন্স এর টোটাল পাঁচটা ভাগ আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে আইডেন্টিফায়ার্স, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে অপারেটর, একটা হচ্ছে পাংচুয়েটর। ইনস্ট্যান্টের মধ্যে কারা বলে? যারা লিটারেলস হয়ে থাকে তারা কনস্ট্যান্ট হয়ে থাকে। আইডেন্টিফায়ার্স এর মধ্যে কারা থাকে? ভেরিয়েবল, ফাংশন। কিওয়ার্ড কি বললাম? কম্পাইলার যাকে আগে থেকে জানে সেই শব্দকে আমরা বলে থাকি কিওয়ার্ড। অপারেটর মানে বিভিন্ন যে অ্যারিথমেটিক সিম্বল গুলো আছে তাকে বলছে অপারেটর। আর বললাম পাংচুয়েটর। এবার একটা এক্সাম্পল দেখা যায়। দেখ, আমি এখানে লিখেছি ইন্ট ইকুয়াল টু 5। এইখানে যে ইন্ট লিখেছিস, এই ইন্টটা কি? এইখানে যে ইন্ট লিখেছি, ইন্টটা হচ্ছে কিওয়ার্ড। এই যে এখানে কিওয়ার্ড লিখেছিলাম, এই ইন্ট হচ্ছে কিওয়ার্ড। মানে এই যে ইন্ট লিখেছি, এই ইন্টকে কম্পাইলার আগে থেকে জানে। ইন্ট যে শব্দটা আমি লিখেছি, ইন্ট শব্দটাকে কম্পাইলার আগে থেকে জানে। সেই কারণের জন্য ইন্ট হচ্ছে কিওয়ার্ড। এ কি? এ হচ্ছে ভেরিয়েবল। কোনটা ভেরিয়েবল? এই যে আইডেন্টিফায়ার লিখেছিস এইটা, দেখ এখানে লেখা আছে ভেরিয়েবল। এটাকে তোরা আইডেন্টিফায়ারও লিখতে পারছিস। এরপর দেখ এখানে লিখেছি একটা ইকুয়াল সাইন বা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো বলতে পারবো, অ্যাসাইনমেন্ট সাইন, যেটা হচ্ছে অপারেটর। এখানে দেখ এটা লিখেছি 5। এই 5টা কি? এই 5টা হচ্ছে কনস্ট্যান্ট। আর দেখ 5 লেখার পর এখানে একটা কমা লিখেছি, কোলন, সরি, এটা কি? তার নাম হচ্ছে পাংচুয়েটর। তার মানে ইন্ট কি হলো? ইন্ট হচ্ছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড লিখেছি এটা। এ কি হলো? এ হচ্ছে ভেরিয়েবল।
যার নাম যেটাকে আইডেন্টিফায়ারও বলতে পারছি। এই যে ইকুয়াল টু লিখেছিস, এই ইকুয়াল টুটার নাম কি? অপারেটর। এখানে যে 5 লিখেছিস, এই 5টা কি? 5টা হচ্ছে কনস্ট্যান্ট। আর 5 এর পর এই যে কোলন লিখেছিস, এটার নাম কি? এটার নাম হচ্ছে পাংচুয়েটর। কোনো ডাউট এটা নিয়ে? না 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 দাদা বাকি যদি কারো ডাউট থাকে আমাকে বলতে পারিস, নাহলে আমি আগাবো। আচ্ছা, দেখ এখানে একটা জিনিস লেখা আছে ইন্ট। এখানে দেখ এই যে ইন্ট লেখা আছে, ইন্টের পর হালকা করে গ্যাপ দেওয়া আছে, বুঝতে পেরেছিস? এই যে এখান থেকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছিস, হালকা স্পেস মারা আছে, বুঝতে পারছিস? হুম? হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট স্পেস। এই একটু আগে বলছিলি না হোয়াইট স্পেস, এটাই হচ্ছে স্পেস, হোয়াইট স্পেস। এটাই হচ্ছে স্পেস। টোকেন্স কি বললাম? টোকেন্স এর টোটাল 5টা ভাগ আছে: কনস্ট্যান্ট, আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, অপারেটর, পাংচুয়েটর। আর এখানে তোদেরকে দেখালাম যে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে কি কি জিনিসগুলো হয়ে থাকে। তোরা তো প্রত্যেকেই এরকম লিখে দিয়ে বেরিয়ে যাস। কি বলছিস? স্পেসটা কি টোকেনের আন্ডারে পড়ে? না, স্পেস টোকেনের আন্ডারে পড়ে না। হোয়াইট স্পেসের ভাগ আছে, সেটাকেও বলছে তোরা। বলছি তো, তার মানে যদি ভালো করে ভাবিস তোর পুরো প্রোগ্রামের মধ্যে অনেক হোয়াইট স্পেস আর অনেক টোকেন্স আছে। ইয়েস অর নো? তোরা যখন হ্যাঁ কোনো একটা সি এর কোড লিখ, সেই সি এর কোডের মধ্যে তার মানে অনেক হোয়াইট স্পেস থাকবে, অনেক টোকেন্স থাকবে, একই না? কারণ দেখ ইন্ট এ ইকুয়াল টু 5 লিখেছিস, এরকম তো হাজার লাইন থাকবে। তো হাজার লাইনের মধ্যে তো এক গুচ্ছ করে কি বলবো, টোকেন্স আর হোয়াইট স্পেস থাকবে। সেই কারণে কিন্তু এখানে লেখা আছে পুরো প্রোগ্রামের মধ্যে অনেক হোয়াইট স্পেস আর টোকেন্স আছে। এরপর আসা যাক হোয়াইট স্পেস নিয়ে। হোয়াইট স্পেসের মধ্যে আবার 5টা ভাগ আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্কস, তারপরে আছে ট্যাবস, তারপরে আছে নিউ লাইন, নিউ লাইনের পরে আছে ফর্ম ফিল্ড, ফর্ম ফিল্ডের পরে আছে কমেন্টস। কি বললাম? হোয়াইট স্পেসের টোটাল 5টা ভাগ আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্ল্যাঙ্কস বলে একটা আছে, ট্যাবস বলে একটা আছে, নিউ লাইনস বলে একটা আছে, ফর্ম ফিল্ড বলে একটা আছে, কমেন্টস বলে একটা আছে। হোয়াইট স্পেসের টোটাল 5টা ভাগ আছে। এবার কমেন্টস কি? তোরা কমেন্টস জানিস? কমেন্টস কি? অ্যাটলিস্ট ওয়েবের ব্যাচের স্টুডেন্ট গুলোকে জানিস কমেন্টস কি? ঠিক আছে, হ্যাঁ কমেন্টস কি? হুম? কোডটাকে ইজি ভাবে বোঝার জন্য তার পাশে কিছু নোটেশন লেখা হয়। হুম, কমেন্টস কি করতে ইউজ করা হয়? হুম? কমেন্ট এই জন্য ইউজ করা হয় যাতে মানে আমি যখন একটা পুরো কোড লিখছি সেটা যদি অন্য কেউ দেখে মডিফাই বা কিছু করতে যায় তা হুম, তাতে হুম, তার হেল্প যাতে হয় যে কোন পার্টটা কোথায় করা আছে, একদম, ইজি টু আন্ডারস্ট্যান্ড। একদম। আচ্ছা, কম্পাইলার যখন কোনো জিনিস রিড করে, মানে এক্সিকিউট করতে করতে যায়, কমেন্টসকে কি এক্সিকিউট করে? হুম? কি মনে হয়? কম্পাইলার যখন না মানে ধরেন, না না করে না। না কমেন্ট, কমেন্টস কি? কমেন্টস দেখ, কমেন্টস কি করতে ইউজ করা হয়ে থাকে? যেটা মৌ এইমাত্র বললো, কমেন্টস ইউজ করা হয়ে থাকে। ধরে নে তুই কিছু জিনিস লিখেছিস, ইম্পর্টেন্ট জিনিস, লাইক ধরে নে আমি এখানে লিখলাম মেন, এম এ আই এন, মেন, মেন এম এ আই এন, মেন ফাংশন এফ এন সিটি আই এন। ধরে নে এরপর অন্য কোনো ডেভেলপার জানেই না যে সি ল্যাঙ্গুয়েজের কোডটা লেখা হয়েছে, ও শুধু এটুকু জানে
যে এই যে ফাংশনটা আছে, এই ধর অনেক কোড লেখা আছে, এই অনেক কোডগুলোকে তা কি বলবো, এই অনেক ধর কোড লেখা আছে, সেই অনেক যে কোডগুলো লেখা আছে সেই কোডটাকে তার মেইন জায়গা থেকে অ্যাক্সেস করা হচ্ছে। ও জানে না যে ইন্ট মেন থেকে অ্যাক্সেস করা হচ্ছে। তো তুই এখানে জাস্ট কমেন্ট করে লিখে দিলি এটা মেন ফাংশন। এই মেন ফাংশন থেকে বিভিন্ন রকম যত যা কোড আছে, যত যা ফাংশন কল আছে, সব এই মেন ফাংশন থেকে করা হচ্ছে। তখন কি হলো, তখন যে ডেভেলপার আছে সেই ডেভেলপার এসে বুঝতে পারবে যে আচ্ছা এটা মেন ফাংশন, তার মানে এখান থেকে এসে সে এখানে এসে বুঝতে পারবে যে এখান থেকে বিভিন্ন রকম ভেরিয়েবল বল ফাংশন বল এদেরকে কল করা হচ্ছে। তো কমেন্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে, কমেন্ট ইউজ করা হয়ে থাকে আন্ডারস্ট্যান্ডিং পারপাসের জন্য কমেন্টস ইউজ করা থাকে। তো কমেন্টস কি, কমেন্টস লেখা হয়েছে, কমেন্ট ইজ এ টেক্সট ইগনোর বাই কম্পাইলার। দেখ খুব ক্লিয়ার করে লেখা আছে কমেন্ট কি। কমেন্ট হচ্ছে একটা টেক্সট। কমেন্ট কি দেখলি এবিসিডি এরকম করে লেখা আছে, একটা টেক্সট ফরম্যাটে লেখা হচ্ছে। আশা করি তোদের ওটা নিয়ে কোনো ডাউট নেই। কমেন্ট কি না, কমেন্ট হচ্ছে একটা টেক্সট, এই যে একটা টেক্সট ফরম্যাটে এটা পড়ে আছে। তো কমেন্ট কি না, কমেন্ট হচ্ছে একটা টেক্সট যাকে কম্পাইলার কি করে থাকে, ইগনোর করে থাকে। সি এর যে কম্পাইলার আছে সে কি করছে, একটার পর একটা কোডকে রিড করছে। তো সি এর কম্পাইলার কি করবে, তুই যাকে কমেন্ট করে দিচ্ছিস সেই কমেন্ট যাকে করে দিচ্ছিস তাকে অ্যাভয়েড করে চলে যাবে। তো কমেন্ট কি না, কমেন্ট ইজ এ টেক্সট ইগনোর বাই কম্পাইলার। কমেন্ট হচ্ছে একটা টেক্সট যেটাকে ইগনোর করে দেবে কম্পাইলার। এরপর কি লেখা আছে, comments useful for documentation of your code and useful for program। কমেন্ট কি করার জন্য ইউজ করা হয়ে থাকে, কমেন্ট ইউজ করা হয়ে থাকে ডকুমেন্টেশন করার জন্য তোর কোডকে, আর যেটা ইউজফুল হয়ে থাকে ইউজফুল ফর প্রোগ্রাম। মানে ধরে ওই যেটা বললাম আগে, ধরে নে তুই কিছু কোড করেছিস, সেই কোডটাকে তোর অন্য কোনো ডেভেলপার এসে দেখতে চাইছে। তো ও কমেন্টের থ্রু দেখে বুঝতে পারবে আচ্ছা এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, এই ফাংশনটার কাজ হচ্ছে এটা, ডিক্লেয়ার না ডিফাইন করা হয়েছে, এই ফাংশনটার কাজ হচ্ছে এটা। তো কমেন্ট দেখে অন্যান্য যে ডেভেলপার আছে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামে কোথায় কি হচ্ছে। সেই কারণের জন্যই বলা হচ্ছে কমেন্টস ইউজফুল ফর ডকুমেন্টেশন অফ ইউর কোড অ্যান্ড ইউজফুল ফর প্রোগ্রাম। কমেন্ট ডকুমেন্টেশন করার জন্য ইউজ করা হয়ে থাকে তোর কোডে, আর যেটা ইউজফুল হয়ে থাকে প্রোগ্রামের জন্য। ইভেন ডেভেলপারও লিখলে ভালো লাগতো যে এটা আরো ইউজফুল ডেভেলপারদের জন্য। তো যাই হোক কমেন্ট, এটাই কমেন্ট। তো দেয়ার আর টু টাইপস অফ কমেন্ট, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কিভাবে লিখি, দুটো স্ল্যাশ মারবি, ব্যাক স্ল্যাশ মারবি, দেন কিছু টেক্সট লিখবি, সেটা হয়ে গেল কমেন্ট। যদি মাল্টি লাইন কমেন্ট হয় তাহলে কিভাবে লিখবি, এটা ব্যাক স্ল্যাশ লাগাবি, দেন স্টার লাগাবি, স্ট্রিক, এটাকে বলা থাকে স্ট্রিক, স্টারটাকে বলা থাকে স্ট্রিক। তো মাল্টি লাইন কমেন্ট কিভাবে করবি, একটা ব্যাক স্ল্যাশ লাগাবি, ব্যাক স্ল্যাশ লাগানোর পর স্টার লাগাবি, দেন তুই যা যা কিছু কমেন্ট করতে চাস তার নামগুলো লিখবি, এই যে টেক্সট বল কোড বল যা কিছু কমেন্ট করতে চাইছিস সেটাকে এই ব্যাক স্ল্যাশের মধ্যে লিখলি। লেখার পর এখানে কি করলি, স্ল্যাশটাকে অফ করলি। স্ল্যাশটাকে কিভাবে অফ করলি, প্রথমে স্ট্রিক লাগালি, দেন এটাকে কি বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ লাগালি। কিভাবে কমেন্ট হচ্ছে দেখা যাক। ধরে নে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারবি, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য দুটো ব্যাক স্ল্যাশ মারবি, শিফটের পাশে দেখবি যে যেখানে জিজ্ঞাসার চিহ্ন আছে যে এটা আছে সেটাকে দুবার টিপবি, টেপার পর লিখলি হ্যালো এভরিওয়ান। আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন কমেন্ট। আর ধরে না মাল্টি লাইন কমেন্ট করবি, তার জন্য ব্যাকস্ল্যাশ লাগাবি, দেন স্ট্রিক লাগাবি। স্ট্রিক লাগালে অটোমেটিক্যালি তোর এই দিকের এটা এসে যাবে, এই দিকের যে এটা আছে মানে এটা এই যে এই দিকের এই যে এটা আছে এটা অটোমেটিক্যালি তোর কাছে চলে আসবে। তো এর মধ্যে এবার তুই যা যা কিছু কমেন্ট করতে চাস, লাইক
মাল্টি লাইন আছে এখানে, এটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড, ফোর্থ, অনেকগুলো লাইন আছে। আমি একসাথে এতগুলোকে কমেন্ট করবো। তো এখান থেকে কন্ট্রোল এক্স করলে এখানে এর মধ্যে পেস্ট করে দিয়ে কমেন্ট হয়ে গেল। এবার যখন তুই এটাকে এক্সিকিউট করবি, এক্সিকিউট হবে না, তার কারণ কম্পাইলার কি করবে, কমেন্টকে বুঝতে পারেনি, বুঝতে পারে না, কম্পাইলার এই কম্পাইলার কি করে, এই যে এটাকে তুই কমেন্ট করে দিয়েছিস সেটাকে কম্পাইলার অ্যাভয়েড করে চলে যাবে। যেই কারণের জন্য তুই এই যে কোডটা লিখেছিস এই কোডটা আর এক্সিকিউট হবে না। তো এটাই হচ্ছে কমেন্ট। এটা এখানটা লিখে দিলাম মাল্টি লাইন কমেন্ট বলে, মাল্টি মাল্টি লাইন কমেন্ট। যখন তুই একটা সিঙ্গেল লাইন লিখছিস এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ধরে নে তুই আরো ফাস্ট কমেন্ট করতে চাইছিস, তার জন্য ধরে নে আমি এখানে লিখলাম হ্যালো, এই হ্যালো লেখাটাকে তুই কমেন্ট করবি। তো তুই কি করবি, এরকম দুটো স্ল্যাশ মারবি, এর জন্য টাইম যাবে। তোর আবার মনে হবে যে আমি এটাকেও এ করেও করতে পারিস, মাল্টি লাইন কমেন্ট দিয়েও এটাকে ড্রাফট করতে পারিস, তাহলেও কমেন্ট হবে। কিন্তু এত কিছু করার থেকে কি করবি, এত কিছু না লিখে জাস্ট সিম্পলি এই যে হ্যালো আছে এর আগে এসে কার্সারটাকে রাখলি, কন্ট্রোল আর ব্যাকস্ল্যাশ মেরে দিবি, কমেন্ট হয়ে যাবে। কন্ট্রোল আর ব্যাকস্ল্যাশ ফার্স্ট কমেন্ট করার জন্য, ধরুন এই লাইনটাকে কমেন্ট করবি, তো তুই আবার এর আগে দুটো মারবি, ব্যাকস্ল্যাশ মারবি, অত সব না করে জাস্ট সিম্পল এখানে আসবি, এসে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ মেরে দিবি, কমেন্ট হয়ে যাবে। আশা করি তোদের কমেন্ট নিয়ে আর কোনো ডাউট নেই, থাকলে বল। হুম, কমেন্ট নিয়ে কোনো ডাউট আছে? না দাদা। এবার তোরা আমাকে বল যে আমি একটা তোদের কাছে সিম্পল কোড দিচ্ছি, তোরা আমাকে বলবি কোনটা পাঞ্চুয়েটার, কোনটা এই, কোনটা সেই, তোরা আমাকে বলবি। ধরে না এটা করাচ্ছি, কমেন্ট ফমেন্ট আশা করছি ধরে নিচ্ছি শিখে গেছি। কমেন্ট রিমুভ করলাম। দেখ কমেন্ট করার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস মারবি যদি তাড়াতাড়ি করতে চাস, আর যদি ভাবিস যে না আমি ধীরে সুস্থে করবো তাহলে এই ডবল ব্যাকস্পেস মারবি, তাহলে হবে। আর নাহলে ওই যে স্ট্রিক্ট মেরে যে মাল্টি লাইন কমেন্ট করতে চাইছিস সেটাও করতে পারিস। এবার কমেন্ট যদি রিমুভও করতে চাস তখনও কন্ট্রোল ব্যাকস্পেস মারবি, তাহলে রিমুভ হয়ে যাবে ফার্স্ট। এরকম দুটো ধর মেরে দিয়েছিস, মারার পর তুই রিমুভ করছিস, একবার রিমুভ হলো আবার রিমুভ করছিস, এরকম না করে কন্ট্রোল ব্যাকস্পেস মারবি, এখানে কমেন্ট হয়ে যাবে একবারই, আবার কন্ট্রোল ব্যাকস্পেস মারবি, কমেন্ট আউট হয়ে যাবে, বাস। এবার তোরা আমাকে বল এখান থেকে এটাকে সরা, এবার আমি বাদ দিচ্ছি এটা। তোরা আমাকে বল এখানে ভ্যারিয়েবল, না ভ্যারিয়েবল না, আইডেন্টিফায়ার্স পাঞ্চুয়েটার্স, স্পেলিং মেবি ভুল হতে পারে, সারা জীবনে ভুল হয়, স্পেলিং লিখতে যাবি না, জাস্ট আইডেন্টিফায়ার, পাঞ্চুয়েটার্স, কিওয়ার্ড, কিওয়ার্ড আর কি থাকে, কিওয়ার্ড ছিল আইডেন্টিফায়ার ছিল কনস্ট্যান্ট, ইউএন কনস্ট্যান্ট, আর কি থাকে, অপারেটর, OPERA, তোরা আমাকে এক থেকে বল এখানে কোনটা কিওয়ার্ড, কোনটা পাংচুয়েটর, কোনটা কিওয়ার্ড আর কোনটা সরি কনস্ট্যান্ট, আর কোনটা অপারেটর, তাড়াতাড়ি, আর কোনটা হোয়াইট স্পেস, আচ্ছা করে বল। বল না রে, বল, তাড়াতাড়ি করে বল। মাইকটা অন কর প্রত্যেককে, বলছি মাইকটা অন কর, মাইকটা অন করে আমাকে বল। এগুলো সবই তো কোনটা কিওয়ার্ড? কোনটা? ইন্ট মানে তো কিওয়ার্ডই হবে। হ্যাঁ ইন কিওয়ার্ড হবে, ঠিকঠাক আছে। তারপর
int প্রিন্টএফটাও কিওয়ার্ড। keyword is int keyword printf keyword আর কোনটা কিওয়ার্ড মনে হচ্ছে ভালো করে ভাব রিটার্ন রিটার্ন একটা কিওয়ার্ড আর পাংচুয়েটরটা ওই শেষে যে কমাটা আছে কমাটা পাংচুয়েটর হবে আইডেন্টিফায়ার বল সেট করে আইডেন্টিফায়ার্স কি হবে হুম মেন হবে। কি হবে মেনটা এ মেন আইডেন্টিফায়ার। এটা হবে ভেরিয়েবল এ এই যে এটা ক্রিয়েট Equal- করলাম ভেরিয়েবল ইকুয়াল টুটা অপারেটর। এটা হবে আইডেন্টিফায়ার যাই হোক আইডেন্টিফায়ার আর কি বললে ইকুয়াল টুটা অপারেটর, 5টা কনস্ট্যান্ট। আরো কনস্ট্যান্ট আছে ভালো করে ভাব 0 আছে। 0টা আছে। 0 আর 5 হচ্ছে কনস্ট্যান্ট মেনটাও তো আইডেন্টিফায়ার নাকি? কোনটাও তো ফাংশন নেই আমি তো এটাই শুনতে চাইছিলাম এখানে কি বলে গেলাম ভালো করে দেখা আইডেন্টিফায়ার্স এর মধ্যে কি আছে ভেরিয়েবল আর ফাংশন হয়ে গেছে ডাউট কারো কিছু ডাউট আছে এটা নিয়ে না না, তো ওটাই লেখা আছে এখানে দেখ ভালো করে ইন্ট মেন লিখিস যেখানে ইন্ট হচ্ছে কিওয়ার্ড মেনটা আমি লিখিনি আইডেন্টিফায়ার আর মেনটাও আইডেন্টিফায়ার এখানে এই যে এ বি সি আছে এই এবিসিটা কি এই এবিসিটা হচ্ছে আইডেন্টিফায়ার কারণ এবিসিটা হচ্ছে তোর কি ভেরিয়েবল তো ভেরিয়েবল মানে আইডেন্টিফায়ার হবে এরপর লেখা আছে প্রিন্টএফ প্রিন্টএফটা হচ্ছে কিওয়ার্ড স্ক্যানআপ কি স্ক্যানআপটা হচ্ছে কিওয়ার্ড আর এখানে লেখা আছে কমা এটা হচ্ছে তোর পাংচুয়েটর এখানে যে ব্র্যাকেটটা ক্রিয়েট করে রেখেছি ব্র্যাকেটটা হচ্ছে পাংচুয়েটর এখানে যে প্লাস সাইনটা করা হয়েছে এই প্লাসটা হচ্ছে অপারেটর এটাই আমি বলে রাখি সি ল্যাঙ্গুয়েজে এই যে ব্র্যাকেট গুলোকে দেখতে পাচ্ছিস থার্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট দেন গ্রেটার দ্যান লেস দ্যান আবার একটা ফার্স্ট ওপেন কার্লি ব্রেসেস ক্লোজ কার্লি ব্রেসেস এরা প্রত্যেকেই হচ্ছে একটা করে পাংচুয়েটর ইভেন সি ল্যাঙ্গুয়েজে এই যে কমাটা লেখা আছে কমাটা একটা পাংচুয়েটর ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে মাঝে মাঝে জাস্ট র্যাপিডলি জিজ্ঞাসা করে যে আচ্ছা এই যে কমাটা লিখছি কমাটা পাংচুয়েটর ইন্টারভিউর সময় যে কোনো কোয়েশ্চেন হতে পারে জিনিসগুলোকে দেখে মনে হচ্ছে অনেক সোজা আর তোকে ইন্টারভিউ যে কোনো ভাবে ফাঁসাতে পারে তোকে প্রথম থেকে বলে রাখলাম সব কিছু জিনিস যেন তোদের ক্লিয়ার থাকে তোকে ইন্টারভিউ বলতেই পারে তো এই যে থার্ড ব্র্যাকেটটা লিখেছি থার্ড ব্র্যাকেটটা কি তোরা জানিসই থার্ড ব্র্যাকেটটা এই থার্ড ব্র্যাকেটটা হচ্ছে পাংচুয়েটর এই যে ফার্স্ট এটাকে কি বলে ফার্স্ট ব্র্যাকেট আর এই যে ক্লোজ ব্র্যাকেট আছে এটা হচ্ছে এটাও পাংচুয়েটর গ্রেটার দ্যান লেস দ্যান এটাও পাংচুয়েটর এটাও পাংচুয়েটর আর কি ভিতর বলেছি লেখাগুলোকে কি ঠিক সাম ইজ পার্সেন্টেজ ডিভাইডেড? ওইগুলো যেগুলোতে করে ওইটাও বলে দিচ্ছি দাঁড়া ওটা স্ট্রিং সব বলে দেবো তুই দাঁড়া এবার এবার এই যে কমা লিখেছিস কমাটাও কি কমাটা হচ্ছে পাংচুয়েটর তো সি ল্যাঙ্গুয়েজ টোটাল কন্টেন্ট করে থাকে 4 টাইপস ব্র্যাকেট এখানেও যে ব্র্যাকেট গুলো ইউজ করেছে সেম ব্র্যাকেট ওপেন কার্লি ব্রেসেস
ক্লোজ কার্লি ব্রেসেস, ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট, গ্রেটার দেন, লেস দ্যান, আর এটা ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ফার্স্ট ব্র্যাকেট, আর এটা হচ্ছে ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। তো টোটাল 4টে টাইপের ব্র্যাকেট কন্টেন্ট করে থাকে সি ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? হ্যাঁ ডাউট? হ্যাঁ আমি অলরেডি কোনো ডাউট আছে? অলরেডি অনিমেষ বড় যারা আছিস তাদের কোনো clear? তোদের যদি কিছু না ডাউট থাকে তাড়াতাড়ি বল। ওকে, এরপর ওখানটা ভালো করে বুঝবে। ওখানে লেখা আছে ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা। ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা মানে, তো জানিস এটার মানে কি? ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা মানে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটাই ইনফরমেশন সেটাই হচ্ছে কনস্ট্যান্ট, আর সেটাই হচ্ছে ডেটা। কনস্ট্যান্ট কি? প্রোগ্রামিং এর মধ্যে থাকা কোনো ডেটাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট। কি বললাম এখানটা ভালো করে বুঝবি। অনেক সময় ফাঁসা এই কোশ্চেনটা জিজ্ঞাসা করো, আচ্ছা সি ল্যাঙ্গুয়েজে যেটা ইনফরমেশন বলছো ওটা কি কোনো কনস্ট্যান্ট হতে পারে? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট হতে পারে। যে তুমি সি ল্যাঙ্গুয়েজে যে কনস্ট্যান্ট কথাটা বলছো ওটা কি কোনো ইনফরমেশন হতে পারে? হ্যাঁ, সেটা একটা ইনফরমেশন হতে পারে। আচ্ছা তুমি সি ল্যাঙ্গুয়েজে যে কনস্ট্যান্ট কথাটা বলছো, যে কনস্ট্যান্ট টার্মটা ইউজ করছো, সেটা কি কোনো ডেটা হতে পারে? হ্যাঁ, ডেটা হতে পারে। তো সি ল্যাঙ্গুয়েজে যে ডেটাটা ইউজ করছো সেটা কি কোনো ইনফরমেশন হতে পারে? ইয়েস, ইনফরমেশন হতে পারে। ধরে না আমার নাম কামাল মন্ডল, তার মানে কি এটা একটা ইনফরমেশন না? আমার নাম কামাল মন্ডল, এটা কনস্ট্যান্ট একটা। কি কনস্ট্যান্ট আমি বলে দিচ্ছি, বাট আমার নাম কামাল মন্ডল সেটা কি? এটা একটা কনস্ট্যান্ট। আবার আমার নাম, এটা একটা ডেটাও, একই না? আমি কি হ্যাঁ হ্যাঁ বলতে চাইছি, আমি কি বলতে চাইছি তোরা বুঝতে পারছিস? ধরে না ইনফরমেশন, ধরে না আমার ইনফরমেশন দিচ্ছি, ধরে না আমার নামটাই বললাম কামাল মন্ডল। তো এই যে ইনফরমেশনটা হলো এটা কি অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট? কি কনস্ট্যান্ট আমি বলে দিচ্ছি পরেরটায়, এর পরেই জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা এইখানে আমি যে আমার নামটা বললাম সেটাও কি একটা ডেটাও তো হতে পারে, ইয়েস অর নো? হ্যাঁ আচ্ছা আমি যখন আমার নাম বলছি সেটা আগেও বললাম যে কনস্ট্যান্ট, কারণ আমার নামটা একটা ইনফরমেশন হতে পারে নাকি না? ইয়েস। হ্যাঁ হুম, আমার নামটা ডেটাও হতে পারে, ইয়েস। হ্যাঁ আমার নামটা ডেটাও হতে পারে, সরি আমার নামটা তো ধরে নে ডেটা, তার মানে আমার নামটা ইনফরমেশন, নাকি না? হ্যাঁ হুম। তার মানে আমার নামটা কনস্ট্যান্ট হতে পারে। কি হুম কনস্ট্যান্ট আমি বলে দিচ্ছি, সেটা নিয়ে কোনো ডাউট করতে হবে না। সেই জন্য এখানে লিখে রেখেছি ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা। সেই ল্যাঙ্গুয়েজে যেটা ইনফরমেশন সেটাই কনস্ট্যান্ট। এবার এই যে কনস্ট্যান্ট আছে এই কনস্ট্যান্টকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্যান্ট। কি বললাম? এই যে ইনফরমেশনকে অনেক সময় জিজ্ঞাসা করে, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবি, যেটাই ইনফরমেশন সেটাই কনস্ট্যান্ট সেটাই ডেটা। অনেক সময় জিজ্ঞাসা করে যে ডেটাকে কভাবে ভাগ করবে সি ল্যাঙ্গুয়েজে, তখন বলবি দুভাগে, প্রাইমারি সেকেন্ডারি। যদি বলে কনস্ট্যান্টকে কভাবে ভাগ করবে তখনও বলবি প্রাইমারি সেকেন্ডারি। যদি বলে ইনফরমেশনকে কভাবে ভাগ করবে তখনও বলবি দুভাগে, প্রাইমারি সেকেন্ডারি। তো ওই জন্য লেখা আছে ইনফরমেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেটা। বাট এই যে কনস্ট্যান্ট কথাটা লিখেছিস, এই কনস্ট্যান্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা এটা বোঝানোর আগে আমি একটা জিনিস বলবো বলে আমি ভুলে গেলাম। তো তোরে নে ইন্ট মেন আছে, ইন্ট মেন লেখার পর ইন্ট এ ইকুয়াল টু 5 আছে, প্রিন্ট এফ চলছে, রিটার্ন 0 আছে। আচ্ছা এটা রান করলে তোর কি মনে হয় রান হবে নাকি না? হুম? আর আর না হবে না, হেডার ফাইল, হেডার এটার ফাইল ফাইল নেই বলে রান হবে না? কি করে হলো? রান তো ভালো করে দেখ, শুধু না
হেডার ফাইল না হলে হিসাব অনুযায়ী রান তো হওয়া উচিত নয়, কারণ জাস্ট বলে রাখছি, হ্যাঁ কি করে হলো আমি পরে বলবো। এই যে প্রিন্টএফ আছে, এই প্রিন্টএফের যে ডেফিনেশনটা আছে, প্রিন্টএফের ডেফিনেশন লেখা আছে ওই হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ এর মধ্যে। ও এখানের জন্য বলছে, এই জন্য এখানে লিখে দিচ্ছে include stdio dot h or provide the description of printf, provide the declaration of printf। সরি আমি ওটাও ভুল বললাম, যেটা ডেফিনেশন বলে দিলাম, ডেফিনেশন না। printf যে ফাংশনটা আছে, সেই printf ফাংশনের ডিক্লারেশন কার মধ্যে লেখা আছে? ডিক্লারেশন লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio dot h এর মধ্যে। সেই কারণের জন্য তুই যখনই কোড করবি এর আগে তোকে হ্যাজ ইনক্লুড stdio dot h অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হয় বুঝতে পেরেছিস? র্যান্ডমলি অ্যাড করতে হয় না, কিছু না কিছু কারণ আছে যেই কারণের জন্য তুই এটা অ্যাড করছিস। হ্যাজ ইনক্লুড stdio dot h কেন অ্যাড করছিস এবার বুঝতে পেরেছিস? ইন্টারভিউর সময় যদি তোকে জিজ্ঞাসা করা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio dot h কেন ইউজ করবে, তুই আদিত্য কি বলবি? হুম? প্রিন্টএফ ডিক্লারেশনের জন্য। প্রিন্টএফ ডিক্লারেশনের জন্য নয়, এই যে আচ্ছা দাদা, ইনক্লুড বল 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 অনিমেষ বল কি বলছিস আগে শুনি। বলছি stdio এর মিনি তো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, রাইট? আমি ওইটা বলেছিলাম, হ্যাঁ, হ্যাঁ সেটা আমিও জানি, তোকে আমি ওই জন্য বলেছি। তাহলে এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে, দেখ include stdio dot h provide the declaration of printf। এই যে printf ফাংশনটা লিখছিস, এই printf ফাংশনের ডিক্লারেশন লেখা আছে এই হ্যাজ ইনক্লুড stdio dot h ফাংশনের মধ্যে, এই সরি হেডার ফাইলের মধ্যে, হেডার ফাইলের মধ্যে হ্যাজ ইনক্লুড stdio dot h টা হচ্ছে হেডার ফাইল, ডট h লেখা আছে, ডট h মানে হেডার ফাইল। এই হ্যাজ ইনক্লুড stdio dot h এর মধ্যে, হেডার ফাইলের মধ্যে printf এর ডিক্লারেশন লেখা আছে, ডেফিনেশন নয়। আমি যখন ফাংশন পড়াবো তখন বলবো কোনটা ডেফিনেশন কোনটা ডিক্লারেশন। এখন জাস্ট মুখস্থ করার মতো ভেবে নে, ধরে নে এই যে প্রিন্টএফ ফাংশনটা লিখছিস, এই প্রিন্টএফ ফাংশনের ডিক্লারেশন এই হ্যাজ ইনক্লুড stdio ডট h এর মধ্যে লিখেছিস। যে হ্যাজ ইনক্লুড stdio ডট h যদি না লিখিস তাহলে তোকে ওয়ার্নিং দেবে, বাট কোড তো রান হচ্ছে। বোঝা গেছে? কেন বলবি আদিত্য এবার? তুমি তো না আমাকে জিজ্ঞেস করছিলে? কি? তুমি একটু আগে কি আমাকে জিজ্ঞেস করছিলে? হ্যাঁ আমি তো অদিতি শুরু। ভালো হয়েছে। পুরো আমার হ্যাঁ, মধ্যে সে বলে যে অদিত্য, আমি আদিত্য শুনতে পাচ্ছি, ও বলে আমি আদিত্য। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। যদি ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে যে কেন এখানে stdio dot h ইউজ করতে হবে, যেন দুম করে বলে দিস নি যে প্রিন্টএফ চলবে না এই কারণের জন্য। যে ইন্টারভিউ সেও জানে যে প্রিন্টএফ চলবে না, তো প্রিন্টএফ প্রিন্টএফ মেবি চলবে বাট ওয়ার্নিং দেবে, ও জানে প্রিন্টএফটা চলছিল। যদি আমি হ্যাজ ইনক্লুড stdio dot h লিখি তাহলে তো প্রিন্ট তো হচ্ছে, এই যে হ্যালো হ্যাপি রক্ষাবন্ধন নাকি লেখা আছে, এটা তো প্রিন্ট তো হচ্ছে, বাট ওয়ার্নিং এসে যাচ্ছে। ইন্টারভিউরও জানে যে একটা ওয়ার্নিং এসে যাবে, কোড রান হয়ে যাবে। ইভেন তোকে এটা বলেও ফাঁসায় অনেক সময় যে আচ্ছা কোড রান হবে, কোড রান হবে, মাথায় রাখবি কোড রান হচ্ছে, কোড রান হবে, কিন্তু যদি না তুই এই হেডার ফাইলটা অ্যাড করিস তাহলে কি হবে, ওয়ার্নিং দেবে। বুঝতে পেরেছিস? সেই কারণের জন্য তোকে এই হেডার ফাইলটা অ্যাড করতেই হবে। আর এই যে হেডার ফাইলটা তুই লিখেছিস, এই হেডার ফাইলের মধ্যেই, এই stdio ডট h এর মধ্যেই প্রিন্টএফ ফাংশনের কি লেখা আছে না ডিক্লারেশন লেখা আছে। বল কিছু ডাউট তোদের আর? না না, ঠিক আছে, যারা জানিস ঠিক আছে, যারা জানিস নি জাস্ট রিপিট করে দিচ্ছি। হ্যাঁ? তোরা একটা জিনিস ভালো করে দেখলি, ভালো করে বুঝবি। হ্যাঁ, তোরা যারা জানিস নি ঠিক আছে, যারা জানিস সেটাও ঠিক আছে। আমি জাস্ট এখানে এরর আর ওয়ার্নিং এর একটা ডিফারেন্স বলবো। সেম তোরা যারা ওয়েবে শুনেছিস সেম ডায়লগে এখানেও মারবো, তো জাস্ট শুনে নে। ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে এরর আর ওয়ার্নিং এর মধ্যে কি ডিফারেন্স। ইভেন জাভাতেও এই কোশ্চেনটা আসে, অনেকবার কোশ্চেনটা আসে যে এরর আর ওয়ার্নিং এর মধ্যে কি পার্থক্য। সাপোজ এইখানে কি হচ্ছে, যখন ওয়ার্নিং আসছে তখন কি হচ্ছে ভালো করে দেখবি। সম্প্রীতিকে বলছি, জয়কেও বলছি,
আমি রান করলাম। রান করার পর কি হলো, ওয়ার্নিং এসছে, দেখ এখানে লিখেছি ওয়ার্নিং, কি লিখেছে, ইনকম্প্যাটিবিলিটি, ইমপ্লিসিট ডিক্লারেশন, বিল্ট ইন ফাংশন, প্রিন্টেড, ওয়েবকিট ডিক্লারেশন, মিসম্যাচ, প্রিন্টএম, হ্যালো, সাবন্ধন, এটা আছে। তো আলটিমেটলি দেখ কোড তো আমার রান হয়েছে, যেই কারণের জন্য এখানে কি হয়েছে, প্রিন্ট হয়েছে। সম্প্রতি বুঝতে পারছিস আমি কি বললাম, ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং হ্যাঁ দেওয়ার পরে দাদা। কি হয়েছে, কোড রান হয়েছে। সাপোজ ধর আমি একটা এরর করবো, ধরে নে আমি এখানে লিখে দিলাম ইকুয়াল টু লাইক যা হোক, ডবল এ লিখে দিচ্ছে। আচ্ছা, তোরা যারা সি এর আছিস তারাও শোন, যারা জাভা করিস তারাও শোন। আচ্ছা অনিমেষ, অনিমেষ তো বলছে, হ্যাঁ দাদা। এই যে ওয়ার্নিংটা দিচ্ছে, এই ওয়ার্নিংটা কোন টাইপের ওয়ার্নিং? কোনটা? এই যে ডবল এটা লিখেছিস, ওটা তো তোমার ভেরিয়েবল, মানে তুমি ইন্টিজার হিসেবে মানে কি বলে, তুই ডাটা টাইপ কোন ইন্টিজার। টাইপের তুই কোন টাইপের ওয়ার্নিং বল, আমি তো কম্পাইলার ওসব বোঝাচ্ছি। কম্পাইলার 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 কম্পাইলার, কম্পাইলার নয়, কম্পাইল টাইমের ওয়ার্নিং, যাই হোক কম্পাইলার বলে বলে, এটা হচ্ছে হ্যাঁ কম্পাইল হ্যাঁ, সেই আর টাইমের, কি, মানে হ্যাঁ হ্যাঁ। কম্পাইল টাইমে ওয়ার্নিং। কম্পাইল টাইমে যদি ওয়ার্নিং হয়, মানে ভুলভাল যদি লিখিস, তুই যখনই কোডে লিখবি সেইখানে কি হবে, নিচে রেড আন্ডারলাইন চলে আসবে। যখন দেখবি নিচে আন্ডারলাইন এসে গেছে, তখন বুঝতে পারবি এটা কম্পাইল টাইম ওয়ার্নিং। রান টাইম ওয়ার্নিং যখন জাভা করাবো তখন বলবো। তো সাপোজ ধরে নে আমি এ ইকুয়াল টু এই লিখলাম, তো এটা কি হয়েছে, এরর এসে গেছে, এই জন্য কম্পাইল টাইম এরর এসছে, এটাকে লিখে দিচ্ছি আমি এখানে কম্পাইল টাইম এরর। এখন যদি আমি কোড রান করি তাহলে কি হবে, কি বলছে, error expected expression at end of input in equal to something blah blah blah, যাই হোক। তো তোরা যদি ভালো করে দেখিস তাহলে কি হলো, যখন আমি ওয়ার্নিং খেলাম, ওয়ার্নিং খাওয়ার জন্য কি হলো, কোডের মধ্যে ওয়ার্নিং এসছে, বাট কোড কিন্তু রান হচ্ছে। কিন্তু যখন এরর এলো কি হলো, যখন এরর এলো তখন টোটাল কোডটাই আর রান হচ্ছে না। বুঝতে পেরেছিস জয় আর সম্প্রীতি? দাদা এটা আরেকবার বলুন। ধরে নে আমি ইন্ট ইকুয়াল টু 3 লিখলাম, তো এটা তো ঠিক আছে, এটা তো কম্পাইল টাইম কোনো এরর ফেরর নয়, এটা তো ঠিক আছে, একটা ভেরিয়েবল বানিয়েছিস, তুই একটা কিছু অ্যাসাইন করে দিয়েছিস। এটাকে যদি তুই রান করিস তাহলে কি হবে, এটাকে যদি তুই রান করিস তাহলে এটা রান হবে, কিন্তু ওয়ার্নিং দেবে। আচ্ছা এখানে আই থিঙ্ক হেডার ফাইলটা অ্যাড করা আছে, ধরে নে হেডার ফাইলটা আউট করে দিলাম, এটাকে রান করলাম। দেখ রান করার জন্য কি হলো, এখানে ওয়ার্নিং দিয়েছে বাট কোড রান হয়ে গেছে, দেখতে পেয়েছিস হ্যালো হ্যাপি রক্ষাবন্ধন, এটা দেখতে পাচ্ছিস প্রত্যেকে? হ্যাঁ। আবার আমি করে দেখি, ওয়ার্নিং আসছে, বাট ওয়ার্নিং আসার জন্য কি হলো, ওয়ার্নিং আসার জন্য যেটা হচ্ছে তোর কোড রান হচ্ছে, কোড রান হচ্ছে, ভালো করে শোন, কোড কিন্তু রান হয়েছে, কম্পাইল হয়েছে, সবকিছু হয়েছে, তোর প্রিন্টও হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কোড রান হয়েছে, বাট তোকে ওয়ার্নিং দিয়েছে। ভালো করে শোন, ওয়ার্নিং দিয়েছে কিন্তু তোর কোড রান হয়েছে। কিন্তু সাপোজ ধরে নে ডট এইচ, এটা লিখলাম, এরপর আমি এখানে এ ইকুয়াল টু ধরে নে আর লিখে দিলাম। তো আগের বারে ওয়ার্নিং এর সময় কি হয়েছে, ভালো করে মাথায় রাখবি যে কোড রান হয়েছে, বাট এবার যদি রান করি কি হচ্ছে, এবার যদি রান করি তাহলে দেখ কোডটা রান করে না, এখানে কি বলে দিচ্ছে এরর এসছে, আর আগের বারে কি এসেছিল, ওয়ার্নিং এসেছিল। বুঝতে পারছিস, ওয়ার্নিং হলে কি হচ্ছে, ওয়ার্নিং হ্যাঁ হলে তোর কোড রান হচ্ছে মোট কথা, আর এরর হলে তোর কোড আর রান হবে না। দুজনে বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝে আসি। ওদেরকে যদি ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করে এরর আর ওয়ার্নিং এর মধ্যে কি পার্থক্য, তাহলে এররে কোড রান হবে না, আর ওয়ার্নিং এ কোড রান হবে, কিন্তু ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং, সাপোজ ধরে নে তুই যাকে বোঝাচ্ছিস সে এররও জানে না ওয়ার্নিংও জানে না, তাহলে কি করে বোঝাবি?
জাস্ট এটাকে আরো সিম্পলিফাই করছি। তো হুম বুঝতে পারবি? মানে এক্সাম্পল দিয়ে বোঝাবো এরকম। সে ধরে নে সি ল্যাঙ্গুয়েজ জানেই না, তাকে বোঝাবি। হুম কিভাবে বোঝাতে পারবি? না শোন ভালো করে, যারা ওয়েব আছিস ওয়েবের আশা করি জানিস। ধরে নে ধরে নে যারা আছিস তারা আশা করি জানিস, তারা একবার রিপিট করে দিন। লিখলাম। আর ধরে নে এটা তুই তুই ধরে নে লাইভে তুই কোনোদিন প্রেম করেছিস। হুম ভালো করে ধরে নে লাইভে তুই প্রেম করেছিস। তুই তোর গার্লফ্রেন্ডের বাড়ি যাস। তো তুই গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছিস মোটর সাইকেলে করে। হঠাৎ করে এই আধ রাস্তায় যে তোর মনে হলো, এ মা আমি তো আজকে হেলমেটটা আনতে ভুলে গেছি। তার মানে তোর তখন ভয় লাগবে। তার মানে কি হবে? সেটাতে ওয়ার্নিং ক্রিয়েট হবে। কিন্তু তাতে করে কি তুই তোর গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারবি না? হ্যাঁ কি না? গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারবি যদি হেলমেট নাও পড়িস, তাহলেও তুই গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারবি, হ্যাঁ কি না? হ্যাঁ পারবো। কিন্তু ধরে নে তুই গার্লফ্রেন্ডের বাড়ি যেতে যেতে হেলমেট পরিস নি, যেই কারণের জন্য তুই পড়ে গেছিস রাস্তাতে, তোর মাথা মাথা ফেটে গেছে, এমন ভাবে ফেটে গেছে যে আর উঠে যেতে পারবি না। তাহলে তুই গার্লফ্রেন্ডের বাড়ি আর যেতে পারবি? হ্যাঁ হ্যাঁ কি না? মাথা জয় ফেটে বল। গেলে যাবো না। সেটাই, যেতে তো আর পারবি না। তো এরর কখন হিট করছে বুঝতে পারছিস? আর ওয়ার্নিং কখন হিট করছে বুঝতে পারছিস? এরর তখন হিট করছে যখন ধর তুই গার্লফ্রেন্ডের বাড়ি যেতে যেতে তুই গাড়ি থেকে পড়ে গেলি, তোর মাথা ফেটে গেল, তাহলে কি হয়ে গেল? আলটিমেটলি তুই আর তোর গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ডের বাড়ি যেতে পারলি না। যদি গার্লফ্রেন্ড রেসপেক্টে থাকিস তার মানে তুই বয়ফ্রেন্ডের বাড়ি যেতে পারলি না, যদি বয়ফ্রেন্ড রেসপেক্টে থাকিস তাহলে গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারলি না। কিন্তু যদি তুই হেলমেট বাই চান্স না নিয়ে যাস, ধরে না তুই গাড়ি থেকে পড়েও যাস, তার মানে কি তোকে ওয়ার্নিং দেবে যে পুলিশ ধরতে পারে, এই হতে পারে, তোকে ওয়ার্নিং দেবে। বাট আলটিমেটলি তুই গার্লফ্রেন্ডের বাড়িতে যেতে পারবি। সেম জিনিসটা এখানে হচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে, তার মানে কি? ওয়ার্নিং দিচ্ছে মানে কি হচ্ছে? তোর কোড রান হচ্ছে, তার মানে কি হচ্ছে? তুই তোর গার্লফ্রেন্ডের বাড়ি যেতে পারছিস। কিন্তু যখন কি হবে, যখন তোকে তুই ধর পড়ে গেলি রাস্তাঘাটে, তখন কি হচ্ছে? তখন এটাকে এরর দিচ্ছে, তার মানে তুই আর তোর গার্লফ্রেন্ডের বাড়িও যেতে পারবি না, আর যে কোড আছে সেই কোডটাও রান হবে না। বল ক্লিয়ার? এরর আর ওয়ার্নিং পার্থক্য? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আশা করি লাইফ টাইম আর ভুলবেন না। এরপর আসা যাক কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ইনফরমেশন ডেটা, এদের টোটাল দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি কনস্ট্যান্ট, একটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্যান্ট। যদি ইনফরমেশন রেসপেক্টে বলিস প্রাইমারি ইনফরমেশন, সেকেন্ডারি ইনফরমেশন। যদি ডেটা রেসপেক্টে বলিস প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। তো প্রাইমারি কারা, সেকেন্ডারি কারা? প্রাইমারি মানে হচ্ছে, মাথায় রাখবি, প্রাইমারি ডেটা মানে কারা? যারা কারো ওপর ডিপেন্ডেন্ট নয়। প্রাইমারি ডেটা মানে হচ্ছে সেই ডেটা যারা কারো ওপর ডিপেন্ডেন্ট নয়। প্রাইমারি ডেটা মানে সেই ডেটা বা সেই কনস্ট্যান্ট যারা অন্য কোনো কনস্ট্যান্টের ওপর ডিপেন্ডেন্ট নয়। সেকেন্ডারি ডেটা মানে সেই সমস্ত ডেটা যারা কারো ওপর ডিপেন্ডেন্ট, সেই সমস্ত কনস্ট্যান্ট যারা কারো ওপর ডিপেন্ডেন্ট, সেই সমস্ত ইনফরমেশন যারা কারো ওপর ডিপেন্ডেন্ট। প্রাইমারি মানে কারো উপর ডিপেন্ডেন্ট নয়, সেকেন্ডারি মানে কারো উপর ডিপেন্ডেন্ট। এই প্রাইমারিকে আবার টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট,
তারপর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, তারপর একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার কনস্ট্যান্ট। সেকেন্ডারি কনস্ট্যান্টকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এই সেকেন্ডারি কনস্ট্যান্টের আবার 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 টোটাল 6 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পয়েন্টার, একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে এনিউমিনেটর। প্রাইমারি কনস্ট্যান্ট কি বললাম, যারা কারো উপর ডিপেন্ডেন্ট নয়। সেকেন্ডারি মানে কি, যারা প্রাইমারি কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট করে হয়েছে, মানে কারো উপর ডিপেন্ডেন্ট করে হয়েছে। এবার এই প্রাইমারি কনস্ট্যান্টকে প্রাইমারি কনস্ট্যান্টের টোটাল 4টে ভাগ করেছি, ইন্টিজার, রিয়েল, ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। সেকেন্ডারি আবার কটা ভাগ করা হয়েছে, পয়েন্টার, অ্যারে, স্ট্রিং, স্ট্রাকচার, ইউনিয়ন, এনিউমিনেটর। সেকেন্ডারি। এবার প্রাইমারি কনস্ট্যান্ট কর। প্রাইমারি কনস্ট্যান্টের মধ্যে প্রথম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে তোরা প্রত্যেকেই জানিস যে সাপোজ ধর আমি লিখলাম 25। 25 একটা ইন্টিজার, ইয়েস অর নো? তাড়াতাড়ি করে আমাকে কর, বল। 25 একটা ইন্টিজার, আবার 25 একটা নাম্বারও, একই না? হ্যাঁ তো 25 হচ্ছে একটা ইন্টিজার। জিরো কি? জিরো একটা ইন্টিজার, একই না? জিরো তো একটা নাম্বারও। -2, হ্যাঁ -2 কি? -2 একটা নাম্বার, কিন্তু -2 আবার একটা ইন্টিজারও। তো 25, 0, -2 এই যে ধরনের যে ভ্যালুগুলো তোরা দেখতে পাচ্ছিস, এরা হচ্ছে ইন্টিজার। রিয়েল কারা? সাপোজ ধরে নে আমি লিখলাম 4.5। 4.5টা রিয়েল কনস্ট্যান্ট না রিয়েল কনস্ট্যান্ট না? হুম, কে রিয়েল। কি করে বললি রিয়েল? হুম, ফ্লোট আছে তাই। তোমার মাথা। ওই যে ফ্লোট ফ্লোট ওইসব যা আছে গুলি মার, ওসব কিছু দেখার দরকার নেই, এসব ইন্টারভিউর সময় মাথায় রাখতে পারবি। ফ্লোট আছে, এই আছে, সেই আছে। লাগানো যখ- থাকবে। যখনই পয়েন্ট লাগানো থাকবে ভেবে নিবি যে এটা রিয়েল কনস্ট্যান্ট, এর বাইরে আর কিছু নয়। পয়েন্ট লাগানো আছে মানেই রিয়েল কনস্ট্যান্ট, এর বাইরে তো আর কিছু হবেই না। পয়েন্ট লাগানো আছে মানেই রিয়েল কনস্ট্যান্ট। তো 4.5, 2.0, 0.0, 215.37 সব এটা যাওয়া হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্ট করা, বুঝতে পেরেছিস? রিয়েল কনস্ট্যান্ট করা, বুঝতে পেরেছিস? ইন্টিজার কনস্ট্যান্টের সাথে রিয়েল কনস্ট্যান্টের কি ডিফারেন্স, সেটা আশা করি বুঝতে পেরেছিস। হ্যাঁ। হ্যাঁ এবার আসা যাক ক্যারেক্টার কনস্ট্যান্টে। আচ্ছা, এটা কি ক্যারেক্টার কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? হুম, ক্যারেক্টার কনস্ট্যান্ট। তোমার মাথা। এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, কি লেখা আছে ভালো করে দেখ। সিম্বল উইথ সিঙ্গেল কোড। এই যে তুই এটা লিখেছিস, এটা অবশ্যই হবে সিঙ্গেল না। কোডের সামনে ক্যারেক্টার কনস্ট্যান্ট। এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ -4, না -4 ইন্টিজার -4.5 সিঙ্গেল কোড। ক্যারেক্টার কনস্ট্যান্ট না ক্যারেক্টার কনস্ট্যান্ট নয়? ক্যারেক্টার। তোমার মাথা। ভালো করে দেখ, ক্যারেক্টার কনস্ট্যান্ট লেন্থ ইকুয়াল টু 1। ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে গেলে তার লেন্থ সবসময় 1 হতে হবে। এখানে মাইনাস লাগিয়েছিস, তার মানে এটার একটা লেন্থ হচ্ছে 1। ধরে নে 0 থেকে যদি 0 বেস কাউন্টিং করিস, তার মানে এটা 0 1 2, তার মানে টোটাল কত? এর লেন্থ কত হবে? 3। তার মানে এর সাথে ম্যাচ করছে ক্যারেক্টার কনস্ট্যান্ট লেন্থ 1 এর সাথে ম্যাচ করছে, এর তো লেন্থ হচ্ছে 3। হতে পারে সিঙ্গেল কোড লাগানো আছে, কিন্তু -4.5 আছে। এটা তার মানে কি কনস্ট্যান্ট হলো? বুঝলো বুঝলো না আরেকবার বল। এখানে ভালো করে দেখ, সিম্বল উইথ সিঙ্গেল কোড যে হবে সে হবে ক্যারেক্টার কনস্ট্যান্ট। এরপরেও আরো একটা জিনিস লেখা আছে, ক্যারেক্টার কনস্ট্যান্ট লেন্থ মাস্ট বি 1। ক্যারেক্টার কনস্ট্যান্ট যে হবে তার লেন্থ অবশ্যই 1 হতে হবে। তুই দেখ এ লিখেছিস, এটা কি একটাই ক্যারেক্টার, তার উপর আবার সিঙ্গেল কোড লাগানো আছে, তার মানে কি এটা একটা ক্যারেক্টার? ইয়েস। হুম প্লাস লিখেছিস, প্লাসের ওপর আবার তার কোড লাগানো আছে, তার মানে কি এটা একটা ক্যারেক্টার? ইয়েস। হ্যাঁ হ্যাঁ -4 লিখেছিস, এর ওপর কোনো কোড লাগানো নেই, কিচ্ছু করার নেই, তার মানে -4 কি হবে? ক্যারেক্টার নয়। না না -4.5 লিখেছিস, -4.5 এটা কি ক্যারেক্টার? নয় বললে ক্যারেক্টার কনস্ট্যান্ট নয় তাই তো? ক্যারেক্টার কনস্ট্যান্ট নয়, ক্যারেক্টার কনস্ট্যান্ট নয়, বাস। আচ্ছা
ভালো করে বল। যদি তুই যে একটা জিনিস লিখেছিস সেটার উপর সিঙ্গেল কোড লাগানো থাকে আর তার লেন্থ 1 হয়, তাহলে সে হবে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে গেলে কি হতে হবে? ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে গেলে তার লেন্থ কে 1 হতে হবে আর তাকে সিঙ্গেল কোডের মধ্যে র্যাপ থাকতে হবে। দেখ, এটা সিঙ্গেল কোডের মধ্যে র্যাপ আছে ঠিক কথাই, বাট এর লেন্থ দেখ, এখানে একটা মাইনাস লাগানো আছে, তারপরে 4 আছে, তারপরে পয়েন্ট আছে, তারপরে 5 আছে। তার মানে টোটাল তো 3টে লেন্থ হয়ে যাচ্ছে, 1 2 3, যদি মাইনাস ধরিস 4.5 ধরিস, নাকি না 1 2 3, এর লেন্থ কি হচ্ছে? 3 হচ্ছে, 1-এর থেকে বেশি, সেই কারণের জন্য এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট নয়। বোঝা গেছে? ইন্টারভিউর সময় এইখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবেই করবে তোকে। তোকে ভাইবা রাউন্ডে এখান থেকে কোশ্চেন হবেই। আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করছিল আর তোকে জিজ্ঞাসা করলাম, কি বল? এর মধ্যেও তো হতো না। একটা মাইনাস কোডটাকে যদি সিঙ্গেল কোডের মধ্যে রাখতে না তাহলে না না মাইনাস না কোডটা না তো না 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 না, হবে না হবে না হবে না হবে না, হবে না। এই যে বুঝতে পেরেছি সেটাই ঠিক। মাইনাস করে কি করে হবে? তো সিঙ্গেল কোড দিয়ে র্যাপ করে দিলেও হবে কি করে? মাইনাস আছে আবার 4 আছে, তার মানে দুটো লেন্থ হয়ে যাচ্ছে না? লেন্থ তো 2 হয়ে যাচ্ছে, 1-এর থেকে বেশি হচ্ছে, তার মানে -4 কি হবে? ক্যারেক্টার কনস্ট্যান্ট নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ। বাকি যারা আছে তারা বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এরপর আছে দেখ স্পেস। স্পেস এটাও একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। মেবি তুই কিছু লিখিস নি, স্পেস দিয়ে কোড লাগিয়ে দিচ্ছিস, এটাও একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। বোঝা গেল? স্পেস, স্পেসটাও একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট। এরপর আছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কারা কারা? ব্যাকস্ল্যাশ এন, তার মধ্যে দেখ কোড লাগানো আছে, ব্যাকস্ল্যাশ এন তার মধ্যে কোড লাগানো আছে। এটা হচ্ছে মানে যখন তুই ধর কিছু লিখেছিস তার আগে যখন স্ল্যাশ মেরেছিস, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ এন আর ব্যাকস্ল্যাশ টি হচ্ছে এক্সেপশনাল কেস, যারা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার হয়ে থাকে। এবার তোরা আমাকে বলতো, এই যে স্ট্রিং জিনিসটা লিখেছিস, এই স্ট্রিংটা কি কি কনস্ট্যান্ট হতে পারে বলে মনে হয়? সরি, ওয়েস্ট বেঙ্গলটা লিখেছিস, এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে না স্ট্রিং কনস্ট্যান্ট হবে? বা ধরে নে আমি এই কোশ্চেনটা আরো ঘুরিয়ে বললাম তোকে, যে এই যে স্ট্রিং, এক সেকেন্ড, যে স্ট্রিং যেটা আমি লিখেছি এটা প্রাইমারি কনস্ট্যান্ট হবে না সেকেন্ডারি কনস্ট্যান্ট হবে, এবং কেন হবে সেটা বল। আগে আমাকে এ বল, সম্প্রীতি বল, তারপরে বল বাকিরা। হুম? সেকেন্ডারি হবে কারণ প্রাইমারি কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট। কি করে প্রাইমারি কনস্ট্যান্টের উপর এটা ডিপেন্ডেন্ট হচ্ছে? হুম? বল বল, পারলে বল, তাহলে বল, জায়গা পারবো না বলে দে, আমি আগাবো। হ্যাঁ, এটা বুঝতে পারছি। মৌ, আদিত্য, অনিমেষ, অদিতি, জয়। ক্যারেক্টার কনস্ট্যান্ট মানে তো সিঙ্গেল কোড থাকবে, আর এটা তো অনেকগুলো লেন্থ আছে, তো যার জন্য এটা স্ট্রিং কনস্ট্যান্ট বলা হচ্ছে। ঠিকই বলেছে, এই আনসারটাই আমি চাইছিলাম। দেখ ভালো করে, তা উত্তর ঠিকঠাক বলুনি, ওর মতো বলে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আগে আদিত্যের থেকে জানি, অনিমেষের থেকে জানি, তারপর বলছি। ঠিকঠাক হয় না, মেবি বলার চেষ্টা করেছি, এবার অতটা ঠিকঠাক হয় না একেবারে। একবার বলো না। এই যে ওয়েস্ট বেঙ্গল লেখাটা লিখেছি, এটা তোর কি কনস্ট্যান্ট মনে হচ্ছে, প্রাইমারি না সেকেন্ডারি? কেন হচ্ছে সেটাও বলি। হ্যাঁ, হ্যাঁ, বল। এই সময় নষ্ট করিস না, আমার কাজ আছে, অলরেডি 8টা আরে 41। জানি না, বলো না। আদিত্য বল, তারপর আমি তো আগে বলেই দেবো। সেকেন্ডারি হবে, কারণটা রিজন সেকেন্ডারি হবে, কেন সেকেন্ডারি হবে? কারণ আমি সেকেন্ডারি লিখে দিয়েছি, আমি দেখতে পেয়ে গেছি, সেই জন্য সেকেন্ডারি হবে। তার সেই জন্য না, মানে ওটা তো একটা স্ট্রিং, মানে
প্রথমত সিঙ্গেল কোর্সের মধ্যে নেই, আর দ্বিতীয়ত ওটা একটা স্ট্রিং টাইপের। সিঙ্গেল কোডের মধ্যে নেই। আসেন দাদা। হ্যাঁ, এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে হবে হবে। কি লিখেছে? হবে বললুম তো হবে। মানে ওই তুমি যে বললে না লেনটা 1, ওইটার কথা বলছি। এখানে কি লিখেছে দেখ ভালো করে। সিঙ্গেল কোড যখন লাগানো থাকবে সেটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে। তুই যদি এইখান থেকে এই ডট, এইখানটা আমি আরো দেখতে বলা হয়তো উচিত তোদেরকে। সাপোজ ধর তুই এরকম লিখেছিস, তাহলে এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে না? হবে না? হুম? কি রে? বল এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট হবে না? হবে না? কোনটা দাদা দেখাও? কোনটা? এটা না, কারণ ওই এটা ডাবল double ডাবল quote- কোটের মধ্যে যেটা আছে তাহলে হবে নি, ওটা স্ট্রিং কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট। এটা ডবল কোডের মধ্যে আছে, সেই জন্য string সবসময় কি বললাম, ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে গেলে সিঙ্গেল কোডের মধ্যে হতে হবে। আর লেন্থ কি হতে হবে? লেন্থ সবসময় এক, সবসময় 1 হতে হবে। দেখ ভালো করে। এবার তোরা এটা বলছিস যে দাদা এটা ডবল কোডের মধ্যে আছে, সেই কারণের জন্য এটা হয়ে যাচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। আমি ওটা তো জানি যে তোরা এটাই বলবি, ওই জন্য ওটা দেখেছি। তুই কি ভাবছিস তোরা একাই চালাক, আমি চালাক নয়? তোরা এটাকেও বুঝতে পারছিস না? এটা তো সিঙ্গেল ক্যারেক্টার। ডব্লিউটাও তো একটা সিঙ্গেল ক্যারেক্টার, ইটাও তো একটা সিঙ্গেল ক্যারেক্টার, এসটাও তো একটা সিঙ্গেল ক্যারেক্টার, টিটাও তো একটা সিঙ্গেল ক্যারেক্টার, বিটাও, ইটাও, এন, জিএল, এরাও তো প্রত্যেকে একটা করে সিঙ্গেল ক্যারেক্টারই। আর এই সিঙ্গেল ক্যারেক্টার মানে কি, এই যে স্পেশাল ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টারের ওপর বেস করে এই কনস্ট্যান্টটা তৈরি হয়েছে স্ট্রিং কনস্ট্যান্ট। আমি কি বলেছিলাম, প্রাইমারি কনস্ট্যান্টের উপর যেটা ডিপেন্ড করে হবে তারা সেকেন্ডারি কনস্ট্যান্ট হবে। তার মানে কি, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের ওপর বেস করেই তো তোর এই কনস্ট্যান্টটা তৈরি হয়েছে। তার মানে এটাও তো সেকেন্ডারি কনস্ট্যান্ট। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ বোঝা দাদা, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারভিউর সময় তোকে ড্যাম শিওর ওই যে আমি এটা দিয়ে এক্সাম্পল দিলাম আর এটা দিয়ে এক্সাম্পল দিলাম, তোকে ডাইরেক্ট এই কোশ্চেনটা ধরবেই না যে তুমি স্ট্রিং যেটা বলছো যে এটা কি এমনি স্ট্রিং নাকি ক্যারেক্টার কনস্ট্যান্ট। তোকে ধরবে প্রাইমারি কেন সেকেন্ডারি কেন, আর প্রাইমারি সেকেন্ডারির মধ্যে পার্থক্য তুমি সেটা আমাকে বোঝাও। ভালো করে দেখ, ভালো করে প্রত্যেকে দেখ। এই যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের মধ্যে কি হচ্ছে, এ পড়ছে। যদি এখানে আমি এরকম করে তার ডব্লিউ লিখতাম সাপোজ, ধরে নে, যারা বুঝতে পারছিস না, ধরে নে আমি ডব্লিউ লিখলাম, ধরে নে আমি বিও লিখলাম। আর এই ডব্লিউ বি, এই ডব্লিউ বিটা এখানেও তো সেই সিঙ্গেল একটা করে ক্যারেক্টার একসাথে মিলিত হয়েই তো ডবল কোটের মাধ্যমেই তো তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল। তার মানে কি হচ্ছে, এই একটা প্রাইমারি কনস্ট্যান্টের ওপর ডিপেন্ড করে আর একটা কনস্ট্যান্ট তৈরি হচ্ছে যার নাম সেকেন্ডারি কনস্ট্যান্ট। আর সেই সেকেন্ডারি কনস্ট্যান্টের একটা পার্ট হচ্ছে স্ট্রিং, ভাগ হচ্ছে স্ট্রিং। আর সেই স্ট্রিং এর একটা এক্সাম্পল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেই কারণের জন্য এই যে ওয়েস্ট বেঙ্গল লেখাটা লিখেছি, এই লেখাটা কি হবে, এই লেখাটা হবে সেকেন্ডারি কনস্ট্যান্ট, প্রাইমারি নয়। বোঝা গেল? হুম। দাদা তাহলে দাদা বল। -4.5 ওটাকে তাহলে সেকেন্ডারি কনস্ট্যান্ট বলতে পারি? কেন কেন বলবো, -4.5 সেকেন্ডারি কনস্ট্যান্ট। 4.5 এ কি ক্যারেক্টারটা লেখা আছে আমি আগে শুনি। হুম? আদিত্য, তোর কি মনে হয় সেকেন্ডারি কনস্ট্যান্ট হবে না প্রাইমারি কনস্ট্যান্টই থাকবে?
কি আদিত্য? সিঙ্গেল কোর্সে আছে তো এটা। হ্যাঁ, তো সিঙ্গেল কোড এখানে তো লেখাই আছে সিম্বল উইথ সিঙ্গেল কোড লেন্থ 1। সেটা হচ্ছে কি হবে না, সেই জিনিসটা হবে তোর ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে পড়বে। তো এখানে তো -4.5 আছে, এমনিই তো তোর এটা কি বলা যায় বলতো, লেন্থের জন্য এক তো লেন্থের জন্য বেরিয়ে যাবে, ঠিক কথা। না, না এটা স্ট্রিং কনস্ট্যান্টের মধ্যে পড়বে না এর মধ্যে পড়বে, তো -4.5 অ্যাকচুয়ালি কি হবে দেখতে হবে আমাকে। -4.5 কি ধরনের কনস্ট্যান্ট হবে সেটা দেখে তোকে বলবো। বাট -4.5 কখনো সেকেন্ডারি কনস্ট্যান্ট হবে না। জয় কি বলছি আমি বুঝতে পারছিস নাকি আবার বলবো? হ্যাঁ, বুঝতে পারছি। দেখ, ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে গেলে তার লেন্থ সবসময় 1 হতে হবে আর তাকে সিঙ্গেল কোডের মধ্যে থাকতে হবে। কিন্তু এই জিনিসটা আছে সিঙ্গেল কোডের মধ্যে, বাট এর লেন্থ কি হচ্ছে, মাইনাস আছে 4.5 হচ্ছে। তো এই যে মাইনাস লিখে 4.5টা লিখছিস, এটা কি, এটার লেন্থ কত হচ্ছে মাইনাসের জন্য? ধরে নে এটার একটা লেন্থ হচ্ছে 0 বেস কাউন্ট করছে, 0 1 2, তার মানে টোটাল লেন্থ যদি অ্যাডের রেসপেক্টে দেখিস তার মানে হবে 3। তার মানে এর লেন্থ কি হচ্ছে, একের থেকে বেশি হচ্ছে, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা কি হবে, সেকেন্ডারি কনস্ট্যান্ট কখনো হয়? আর এটা কি কারো হেল্পের থ্রু তৈরি হয়েছে? এটা কারো হেল্পের থ্রুও তৈরি হয়, সেই কারণে জন্য ওটা ক্যারেক্টার কনস্ট্যান্ট না সেন্সিবল কনস্ট্যান্ট হবে। বোঝা গেল? বুঝতে পেরেছি। বল, তোদের আর কারো কিছু ডাউট আছে? কে? আচ্ছা, যখন রিয়েল কনস্ট্যান্টটা হচ্ছিল তখন তো এটা বলা হলো যে পয়েন্ট থাকলে সেটা রিয়েল হবে, তো মাইনাসে যদি পয়েন্ট থাকে তাহলেও তো সেটা রিয়েল সেই ডেফিনেশন অনুযায়ী। হ্যাঁ, তাহলে -4.5টা তো রিয়েল কনস্ট্যান্টের মধ্যেই পড়ছে। কোথায় থাকিস বলতো? ঠিক আছে, ইয়েস, -4.5 ইজ দ্য রিয়েল কনস্ট্যান্ট। আরে ভাই, তোরা এইটার সাথে কেন গুলি ফেলছিস বল দেখিনি? না, গুলিয়ে ফেলিনি, আমি জাস্ট জিজ্ঞাসা আচ্ছা, করছি। বলছিস, হ্যাঁ। -4.5 যখন তুই, আচ্ছা আমার এটা দেখে নেওয়া উচিত। মানে ওটা মাইনাস, ক্যারেক্টার তো হবে না, এটা তো হয়ে গেল, ড্যাম কারণ শিওর। ওর হুম, লেন্থটা 1 হতে হবে, লেন্থটা তো সেটা, 1 হচ্ছে না। হুম হুম, স্পেশাল একদম। ক্যারেক্টারের মধ্যেও পড়ছে না, কারণ স্পেশাল ক্যারেক্টার এরকম নাম্বার ইনক্লুড করছে না। না, ইন্টিজার তো হবে না, কারণ ছোটবেলা থেকে পড়ে এসেছে, ইন্টিজারের মধ্যে পড়বে না, এটা তাহলে তো হবে। বাকি রইলো যেটা রিয়েল সেটাই। হ্যাঁ, সেটা, এটা রিয়েল কনস্ট্যান্টের মধ্যেই পড়ার চান্স বেশি। -4.5 is a real constant, STA constant or character switch or a CPU or character constant in আচ্ছা, ভুল, ও, ভুল লিখে দিলাম। চাকরির ভিতরে মাথা বসে গেছে। কি লিখেছে ইন সি, কি লিখেছে, -4.5 contains more than one character, so it's not valid character constant। এটা কি লিখেছে, রিয়েল কনস্ট্যান্ট কি লিখেছে, রিটেন উইদাউট কোটস। যদি রিয়েল কনস্ট্যান্ট তখন হবে যদি তুই উইদাউট কোটস লিখিস, তখন হবে। বুঝতে পেরেছিস? তার মানে রিয়েল হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্টের মানে মধ্যে আমি এটা জাস্ট পড়বে না। বলছিলাম। তার মানে রিয়েল কনস্ট্যান্টটা তো হবে না, উইদাউট কোট বলেছে। আর তুই তো এখানে কোট লিখে দিয়েছিস অলরেডি। হুম, হ্যাঁ, এখানে লিখেছে কোট লিখেছিস, হ্যাজ কোট, সো ইটস নট রিয়েল কনস্ট্যান্ট। তো না রিয়েল কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট এটাকে
ফালতু কনস্ট্যান্ট, বুঝতে পেরেছিস? না রিয়েল কনস্ট্যান্ট, না ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রিয়েল মানে আমি কনস্ট্যান্ট ফর কোডটার কথা, উইদাউট আমি কোড কোড বাদে দেওয়াটার কথা বলি না, আমি শুধু হ্যাঁ ও হ্যাঁ উইদাউট সেটা তো কোডটাই বলি। বলছিলাম শুধু। এখানে যতগুলো জিনিস তোলা আছে তোর প্রত্যেকটা জিনিসই তোর ব্রেনের ওপর যদি ভালো করে ভাবিস ভালো রকম চাপ ফেলবে। এরকম ঘুরি পেঁচিয়ে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে আমি ড্যাম শিওর আজকে হয়তো তোরা এবার বলে ফেলতে পারবি, বাট এর আগে হলে বলতে পারতিস এইগুলো যদি চেপে ধরে এরকম ডেপথ থেকে কিরম এতটা দেখতে তো বলতে পারতাম না। তাহলে ওকে ঘুরি ওই যে পেঁচিয়ে স্ট্রিং কনস্ট্যান্টের যে এক্সপ্লেনেশনটা, ওটা তো মানে মাঝখানে কনফিউজ হয়ে গেছিলাম যে হবে কি হবে না, ঠিক কি ভুল, মানে নিজের উপর ডাউট। হুম, আমার র্যান্ডম 5 মিনিট বকে দিয়ে তোর লাইফের উপর ইম্প্যাক্ট ফেলবে আমি প্রথম থেকে বলে দিলাম, আর সেটা তো ভালো করে অনিমেষ জানিসই। কি অনিমেষ? হুম, ওই হ্যাঁ দাদা